ওকে, যারা যারা সালাম দিছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কাফিউল হক নাহিদ, তাসনিম সালাম, তাহা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে কোন চ্যাপ্টার পড়বো জানা আছে তোমাদের? আমরা আজকে পড়বো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। খুবই মজার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে। হ্যাঁ, অনেক কিউট কিউট প্রশ্ন আছে এখান থেকে। এগুলো আমরা আজকে খুব মজা করে, মানে খুব বেসিক সহকারে শিখবো। সোজা কথা মজা বলতে কি, আজকে আমরা বেসিক দিয়ে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, বিকজ যদি টিচাররা চায় এখান থেকে প্রশ্ন ঘুরাইতে, এমন প্যাচ লাগাই দিতে পারে যে হচ্ছে গিয়া দাঁত খুলে হাতে চলে আসবে। আবার চাইলে খুব সহজ প্রশ্ন করা যায়। হ্যাঁ, তো আমাদের সঙ্গে অলরেডি 9 জন যুক্ত হয়েছে, একটু ওয়েট করি। আচ্ছা, শোভা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। শোভা পরীক্ষা দাও না, কবে ধরে যাইয়া মাথাটা ফাটাইয়া ফেলাই আল্লাহ ভালো জানে। জুমাইয়া মিম পরীক্ষাও তো মনে হয় দেও না। রাশেদ খান পরীক্ষা দেয় না। ইকরা জাহান মনে হয় পরীক্ষা দেয়। ফাহামিদা নুসরাত মৌরিন, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক লম্বা সালাম দিছো। তুমি কি পরীক্ষা ঠিক মতো দাও? পরীক্ষা না দিলে আসলে আব্বারে বলো যে একটা রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা দেখা বিয়ে শাদি দিয়ে দিতে। বিয়ে শাদি করো, সংসার টংসার করো, বউ বাচ্চা কাচ্চা থাকুক, স্বামী আসবে, স্বামীর কথাবার্তা শুনবা, চলবা, ফিরবা, ঘুরবা, ভালো হবে। এইসব পরীক্ষা দিয়ে ফাও জীবনের সময় নষ্ট করার কোনো দরকার আছে? দরকার নাই তো। আচ্ছা, ওকে, যদি দিয়ে থাকো তো ভালো, আর না দিলে নিজের লস। না দিলে নিজের লস। আমার কি, আমার তো কিছুই না, কারণ পড়তে হয়ে গেছো, টাকা দিয়ে দেছো, আমি তো টাকা ফেরত দিব না। যেগুলো ক্লাস করে না, এগুলোর লাইভ ক্লাস করে না, ঠিক আছে মানলাম, তুমি রেকর্ডেড ক্লাস করো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে পরীক্ষায় তো আমি 50% বলাবানো পাই না। কেন ভাই, পরীক্ষার প্রশ্ন কি খুব বাজে হয়? না, বাজে তো হয় না। পরীক্ষার প্রশ্ন অনেক ভালো হয়, যথেষ্ট ভালো করার চেষ্টা করি। কেউ বলতে পারবে না যে ভাই উল্টাপাল্টা প্রশ্ন হয়েছে বা লো গ্রেডের প্রশ্ন হয়েছে। ওকে, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ম্যাথ এক্সামগুলো দিই নাই শুধু, আর কত বুঝাবো আপনাদেরকে, দেখেন গুচ্ছ সিস্টেম কি করলো, গুচ্ছতে আপনার কি করলো, যাদের মেইন সাবজেক্ট ম্যাথ তাদেরকে হচ্ছে ম্যাথ মাস্ট বি অ্যান্সার করতে হবে, আর যাদের ফোর্থ সাবজেক্ট ম্যাথ তাদেরকে ম্যাথ অ্যান্সার না করলেও চলবে তারা। তো অনেক ছেলে পেয়ে ছ্যাঁকা খেয়ে গেছে, অলরেডি ছ্যাঁকা খেয়ে বসে আছে, বিকজ তাদের মেইন সাবজেক্ট কি ম্যাথ, বা তারা দাগাবে বায়োলজি। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করে দিই। আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, গুচ্ছ একদম খেলে দিছে, সত্যি কথা, গুচ্ছ একদম খেলে দিছে। যারা আশায় ছিল যে আরে আমি তো ম্যাথ না দাগাইলেও চলবে, কেমন লাগে এখন? ভাই, ম্যাথের প্রত্যেকটা মুহূর্তে দরকার আছে। অনেকে চিন্তা করতেছো বায়োলজি দেখায় আমি ফার্মেসি পড়বো, বায়োলজি দেখায় আমি বায়োকেমিস্ট্রি পড়বো। ভাই, বিশ্বাস করো আর না করো, ও জায়গায় ম্যাথ ভরা, ওইখানে ম্যাথ ভরা, দেখবা। আচ্ছা, তো আমরা পড়াশোনা শুরু করি। প্রথমেই এই চ্যাপ্টারের শুরুতেই একদম কি আছে বলো তো? এই চ্যাপ্টারের শুরুতে পরিবাহী নিয়ে কিছু আলোচনা করা আছে। পরিবাহী, অপরিবাহী, আর একটা হচ্ছে তোমার অর্ধপরিবাহী। তো এখান থেকে কি পড়বা ভাই, আসলে পরীক্ষার জন্য এখান থেকে কি পড়বা? আমি বলবো জাস্ট এখান থেকে এটার যে এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলো পড়বা। তো পরিবাহীর এক্সাম্পল আমরা মোটামুটি সবাই জানি, যে কপার, সিলভার, সোনা, তারপরে টাংস্টেন, প্লাটিনাম, এগুলো সব কি পরিবাহী। অপরিবাহী কারা? সাধারণত কি হয়, ম্যাক্সিমাম গ্যাস অপরিবাহী হিসাবে কাজ করে। বিশেষ করে নিষ্ক্রিয় গ্যাসগুলো তো একদম পিওর অপরিবাহী, নিষ্ক্রিয় গ্যাস। তারপরে এছাড়াও আছে যেমন ধরো অধাতুগুলো কি হিসাবে কাজ করে? অপরিবাহী হিসাবে কাজ করে। ফর এক্সাম্পল কার্বন, ফসফরাস, তারপরে তোমার হচ্ছে যেমন ধরো যে বোরন, এগুলো সব কি অপরিবাহী হিসাবে কাজ করে, রাইট? এই অধ্যায়ের মেইন যে টপিক বা মেইন যে আলোচনা, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। সেটা কি? অর্ধপরিবাহী। এখন এই অর্ধপরিবাহী কারা? সবার শুরুতেই সবাই বলবে কি ভাই, সিলিকন। হ্যাঁ, সিলিকন একটা অর্ধপরিবাহী। তারপর নাম বলবে কার? জার্মেনিয়ামের। সিলিকন, জার্মেনিয়াম। তারপরে দেখো, এছাড়াও কিন্তু আরও উদাহরণ বইতে আছে। সেই উদাহরণগুলো কিন্তু আমাদের জানতে হবে, কারণ সবসময় যে অপশনে সিলিকন এবং
জার্মেনিয়াম থাকবে, এরকম কিন্তু কোনো কথা নাই। কথা বুঝতে পারছো? এরকম কিন্তু কোনো কথা নাই। দেখো কার্বন, কার্বন একদম যে বেসিক ট্রুপটা, আমি ভুলে এখানে কার্বন বলে ফেলছি। কার্বনের যে একটা বেসিক ট্রুপ, এই কার্বনটা কিন্তু একটা অর্ধপরিবাহী। কার্বনের টোটাল গ্রুপ আছে তোমার অনেকগুলা, তার ভিতরে দেখো গ্রাফাইট, কার্বনের গ্রাফাইট গ্রুপটা কী হিসাবে কাজ করে? পরিবাহী হিসাবে কাজ করে। হীরক কী হিসাবে কাজ করে? হীরক হচ্ছে তোমার অপরিবাহী হিসাবে কাজ করে। আর কার্বন নিজে মানে C6, কার্বন নিজে কী হিসাবে কাজ করে? অর্ধপরিবাহী হিসাবে কাজ করে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন। তারপরে তোমার আছে কি কি দেখো, ক্যাডমিয়াম সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড। এই যে এই উদাহরণটা মনে রাখবো, অনেকেই হয়তো জানে না যে ক্যাডমিয়াম সালফাইড একটা অর্ধপরিবাহী। এই উদাহরণটা মনে রাখবা, কারণ প্রশ্নে আসবে যে নিচের কোনটি অর্ধপরিবাহী। হ্যাঁ, ক্যাডমিয়াম সালফাইড। তারপর আরেকটা আছে তোমার হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, GAAS, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এটা একটা অর্ধপরিবাহী। ওকে, ক্যাডমিয়াম সালফাইড আর গ্যালিয়াম আর্সেনাইড। আচ্ছা, ওকে, তো এগুলো জানবা। এরপরে তোমার হচ্ছে গিয়া দেখো আর কি আসতে পারে এখান থেকে প্রশ্ন, মানে একদম বেসিক যে মানে একদম বাচ্চা কাচ্চা প্রশ্ন আসতে পারে এখান থেকে। আপেক্ষিক রোধ কি আসতে পারে? আপেক্ষিক রোধ। এবং সবচেয়ে আপেক্ষিক রোধ থেকে সবচেয়ে যে প্রশ্নটা বেশি আসে, আপেক্ষিক রোধ থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যে অর্ধপরিবাহীর, কথাটা বুঝছো কিন্তু, অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কত? অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কত? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে অনেক জায়গায়, কিন্তু এটা আসছে। তো এই আপেক্ষিক রোধগুলো পড়বা, বইতে বিভিন্ন আপেক্ষিক রোধের ভ্যালু দেওয়া আছে। যেমন আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করো। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ তোমার হচ্ছে 10⁵ ওহম থেকে, মানে -5 ওহম থেকে 10⁸ ওহম, মাথায় রাখবা। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কত? 10⁻⁻5 থেকে 10⁸। কাঁচ, কাঁচ কোন ধরনের পদার্থ? পরিবাহী, অপরিবাহী নাকি অর্ধপরিবাহী? কোনটা হবে বলো তো? কাঁচ কি পরিবাহী, অপরিবাহী নাকি অর্ধপরিবাহী? অবশ্যই একটা অপরিবাহী পদার্থ। তাহলে এটার আপেক্ষিক রোধ কী হবে? অনেক বেশি হবে। কাচের আপেক্ষিক রোধ হচ্ছে তোমার 10⁻16 ওহম। এটা একটা পরীক্ষায় আসা প্রশ্ন যে কাচের আপেক্ষিক রোধ কত। তামা, তামা হচ্ছে আমাদের পৃথিবীতে ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত পরিবাহী। মানে আমরা তো পরিবাহী হিসাবে অনেক কিছুকে ইউজ করতে পারি, যেমন রূপাকে ইউজ করতে পারি, টাংস্টেন ইউজ করতে পারি, প্ল্যাটিনাম ইউজ করতে পারি, তারপরে তোমার সিলভার ইউজ করতে পারি। তো যত পরিবাহী আমরা ইউজ করি তার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কে? তামা। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তামা। এবং তোমরা এটা নিজেরা ধারণাই করতে পারতেছো যে কোথায় কোথায় তামা আছে। তোমার ঘরের লাইনে তামা আছে, ঠিক আছে? মানে ঘরের লাইনে যে বিদ্যুতের তার আছে সেখানে তামা আছে, সব কিছুতে তামা আছে। বিদ্যুৎ মানেই সব কিছুতে তামা আছে। তো তামার এই যে আপেক্ষিক রোধ, তামার যে আপেক্ষিক রোধ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো তামার আপেক্ষিক রোধ হচ্ছে তোমার 10⁻−18, 10⁻−18। অর্থাৎ আপেক্ষিক রোধের মান যত কম হবে সে তত ভালো পরিবাহী। দেখো, আপেক্ষিক রোধের মান যত কম হবে সে তত ভালো পরিবাহী। আর তোমরা সবাই এটা জানো যে যার রোধ কম তার পরিবাহিতা বেশি, আর যার পরিবাহিতা বেশি সেই তো ভালো পরিবাহী হবে, এটা সবাই জানো কিন্তু। আচ্ছা, তারপরে আমি একটা কোশ্চেন করি, দেখি এটা তোমরা কেমন জানো। যে আমরা যদি পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করি, পরিবাহী পদার্থের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, কথাটা বুঝো, তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে রোধ কি হবে? বাড়বে নাকি কমবে? রোধ বাড়ে নাকি কমে? বলো তো দেখি। পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বাড়ে নাকি কমে? বলেন একটু, আপনারা বলেন। বাড়বে, ইয়েস। পরিবাহীর যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে রোধটা কি হবে? বাড়বে, ইয়েস, ভেরি গুড। তাহলে পরিবাহীর যদি তাপমাত্রা কমানো হয় বা তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে রোধ কি হবে? কমবে। তাহলে রোধ কি হবে? কমবে। ওই যে আমরা তোমার তড়িৎ রসায়নে পড়ছিলাম সুপার পরিবাহীর ব্যাপারটা, ঠিক আছে? তো পরিবাহীর তাপমাত্রা কমাইতে কমাইতে যদি আমরা 0 কেলভিনের কাছাকাছি নিয়ে যাই তখন সে কী হিসেবে আচরণ করবে? সুপার কন্ডাক্টর হিসেবে আচরণ করবে। সুপার কন্ডাক্টরের উদাহরণ কি ছিল? Nb3G, নিউমোনিয়াম, জার্মেনিয়াম। তারপরে হচ্ছে তোমার YBA2CU3O7, ঠিক আছে? এটার নামটা আমি নিজেও ভুলে গেছি। এই দুইটা হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে। হ্যাঁ, এই দুইটা কি তোমার সুপার কন্ডাক্টর। ওকে, আচ্ছা, এরপরে আমাকে একটু উত্তর দাও তো তোমরা। আমাদের কাছে অর্ধপরিবাহী হিসেবে মনে করো সিলিকন আছে, তাহলে সিলিকন কি একটা অর্ধপরিবাহী না?
এখন এই সিলিকনের টেম্পারেচার আমরা বৃদ্ধি করতেছি, তাহলে রোধ বাড়বে নাকি কমবে? রোধের কি হবে, বাড়বে নাকি কমবে? সিলিকন একটা অর্ধপরিবাহী, তাহলে এর তাপমাত্রা আমরা কি করতেছি, অর্ধপরিবাহীর তাপমাত্রা আমরা বৃদ্ধি করতেছি, তাহলে রোধ বাড়বে নাকি কমবে বলেন? রোধ বাড়বে নাকি কমবে? কমবে, ইয়েস কমবে। হ্যাঁ, তো মনে রাখবা যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে রোধ কি হবে, হ্রাস পাবে। মানে পরিবাহীতে যেটা ঘটছে তার বিপরীতটা কোথায় ঘটে, অর্ধপরিবাহীতে ঘটে। পরিবাহীতে যেটা ঘটছে তার বিপরীতটা ঘটে কোথায়, অর্ধপরিবাহীতে। তো এইগুলো ছিল আমাদের একদম মানে শুরুর দিকের আলোচনা। আমরা আস্তে আস্তে একদম ডিপের ভিতর চলে যাব, ঠিক আছে, একদম ডিপের ভিতর চলে যাব। তবে তার আগে এখান থেকে আরও একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে তোমার মুক্ত ইলেকট্রন ঘনত্ব। মুক্ত ইলেকট্রন ঘনত্ব। এখন মুক্ত ইলেকট্রন ঘনত্ব মানে কি? মনে করো আমাদের কাছে একটা পদার্থ আছে, পদার্থটা তোমার কি হতে পারে, পরিবাহীও হতে পারে, অপরিবাহী হতে পারে, আবার অর্ধপরিবাহী হতে পারে। এনিথিং, ইট ক্যান বি পরিবাহী, মানে ইট ক্যান বি কন্ডাক্টর, ইট ক্যান বি ইনসুলেটর, ইট ক্যান বি সেমিকন্ডাক্টর। ওকে, যে কোনো কিছু হতে পারে। তো এখন এর ভিতর এটা যদি পরিবাহী হয় তাহলে এর ভিতর কী থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। অপরিবাহী হলেও কী হবে, মুক্ত ইলেকট্রন থাকবে, কিন্তু সেটা চলাচল করে না সাধারণত। হ্যাঁ, যাই হোক, এর ভিতরে মুক্ত ইলেকট্রন থাকবে। এখন দ্য কোশ্চেন ইজ হিয়ার, যে এইটা যদি একটা উত্তম পরিবাহী হয়, খাতায় ভ্যালুগুলো লেখো, এটা যদি উত্তম পরিবাহী হয় তাহলে এটার ভিতরে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব কত হবে? উত্তম পরিবাহীর ক্ষেত্রে মনে রাখবা মুক্ত ইলেকট্রন ঘনত্ব 10⁻28 সেন্টিমিটার কিউব, অর্থাৎ প্রত্যেক ঘন সেন্টিমিটারে মিটার কিউব, প্রত্যেক ঘনমিটারে তোমার উত্তম পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন ঘনত্ব হচ্ছে কত, 10⁻28। ওকে, আচ্ছা, এরপরে তোমার যদি সেটা অন্তরক হয়, অন্তরক মানে কি, অপরিবাহী, যাকে আমরা ইংরেজিতে বলি কি, ইনসুলেটর হয়, তখন সেই ক্ষেত্রে তোমার মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে না কমবে? নিজে একটু চিন্তা করো। অপরিবাহী বা অন্তরক, তার মানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কমবে। তো সেই ক্ষেত্রে তোমার মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10⁻7 মিটার কিউব, 10⁻7 মিটার কিউব। এবার যদি জিনিসটা তোমার অর্ধপরিবাহী হলে হবে কি, দেখো তো, এই দুই সংখ্যার মাঝামাঝি থাকবে, ওই দুই সংখ্যার কি থাকবে, মাঝামাঝি থাকবে না? তাহলে এটা হবে 10⁻16 মাঝামাঝি সংখ্যা। বুঝতে পারছো? যেমন দেখো 28 আর 7 যোগ করলে কত হয়, একটু হিসাব করে দেখো তো, 28 আর 7 যোগ করলে হয় 35 হয় না? তাহলে 35-এর মাঝামাঝি সংখ্যা কত? 35-এর মাঝামাঝি সংখ্যা হচ্ছে 16। জাস্ট এই দুইটা মনে রাখবো, যে 28 এক জায়গায় 7, তাহলে মাঝামাঝি সংখ্যা হচ্ছে 16। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা 10⁻16 মিটার কিউব, মুক্ত ইলেকট্রন ঘনত্ব আর কি। ওকে, এই তিনটা ভ্যালু কিন্তু পরীক্ষায় আসতে পারে, ওকে, আচ্ছা, এরপরে আছে তোমার ব্যান্ড থিওরি। আমাদের এই অধ্যায়ের একদম মূল যে পড়াশোনা শুরু হয়, এটা হচ্ছে ব্যান্ড থিওরি থেকে পড়াশোনা শুরু হয়। তো ব্যান্ড থিওরি কি তোমরা বোঝো? যারা ক্লাস করতেছো 26 জন আছো, তারা একটু বলো তো, তোমরা কি ব্যান্ড থিওরি বুঝো নাকি বুঝো না? যদি ব্যান্ড থিওরি বোঝো তাহলে আমি এটা পড়াবো, যদি ব্যান্ড থিওরি না বোঝো তাহলে, যদি বোঝো তাহলে পড়াবো না, আর যদি না বোঝো তাহলে পড়াবো। ব্যান্ড থিওরি কি আপনারা বুঝেন? ব্যান্ড থিওরি বুঝেন না? আচ্ছা, ওকে, আমরা তাহলে একটু ব্যান্ড থিওরি পড়ি। ব্যান্ড থিওরি, ওকে, আচ্ছা, বা ব্যান্ড তত্ত্ব। এখন এই ব্যান্ড থিওরিটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করো, ধরো আমরা একটা পরমাণু নিলাম, মনে করো যে আমাদের কাছে একটা পরমাণু আছে, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয় কক্ষপথ, এইটা তৃতীয় কক্ষপথ, আর এইটা তার সর্বশেষ কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। এখন মনে করো চতুর্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 5টা। এই যে চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে, রাইট? এখন ইলেকট্রনের কি আছে চিন্তা করো, ইলেকট্রনের একটা ভর আছে না? আইনস্টাইনের কথা অনুসারে, মানে আইনস্টাইনের তত্ত্ব অনুসারে, যার ভর আছে তারই কি আছে? একটা শক্তি আছে না? যার ভর আছে তারই একটা শক্তি আছে। এটা আমরা কীভাবে বের করবো? E=mc²। তো ইলেকট্রনের যেহেতু ভর আছে, তার মানে কি ইলেকট্রন একটা এনার্জি কন্টেইন করে কি করে না? অবশ্যই এনার্জি কন্টেইন করে।
তার মানে আমরা বলতে পারি এই যে সর্বশেষ কক্ষপথে যে 5টা ইলেকট্রন আছে, এই 5টা ইলেকট্রনের একটা কি আছে, শক্তি আছে। 5টা ইলেকট্রনের কি আছে, শক্তি আছে, এটা আমরা বলতে পারি। এখন আমরা একটা গ্রাফ নিলাম, আমরা একটা কি নিলাম, গ্রাফ নিলাম। গ্রাফের ওয়াই অক্ষ বরাবর আমরা নিলাম এনার্জি, গ্রাফের ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিচ্ছি, এনার্জি নিচ্ছি। তাহলে ব্যান্ড তত্ত্বের গ্রাফে ওয়াই অক্ষে থাকে কি, এনার্জি থাকে। আচ্ছা, এখন এইখানে এই যে প্রথম ইলেকট্রন আছে, এটা জিনিস চিন্তা করো তো, এই প্রথম ইলেকট্রনের একটা শক্তি আছে না, তাহলে প্রথম ইলেকট্রনের একটা শক্তি পাইলাম, মনে করো গ্রাফটা এরকম হইলো, ঠিক আছে, গ্রাফটা কেমন হলো, এরকম হলো। এখন সরল রেখা কেন হবে, সরল রেখা কেন হবে, কারণ দেখো এই যে প্রথম ইলেকট্রন, মনে করো প্রথম ইলেকট্রনের এনার্জি হচ্ছে তোমার, মনে করো 1.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা তো ধ্রুবক ভ্যালু নাকি, যে চতুর্থ কক্ষপথে এই যে প্রথম ইলেকট্রন আছে এটার এনার্জি 1.3 ইলেকট্রন ভোল্ট, এটা একটা ধ্রুবক ভ্যালু, তাই না? তাহলে দেখো তো যে আমরা এই যে ওয়াই অক্ষে যে ভ্যালুটা পাইলাম, এই যে এনার্জিটা পাইলাম, এনার্জিটা কোন অক্ষের ভ্যালু, ওয়াই অক্ষের ভ্যালু না, এটা কি এক্স অক্ষের সাপেক্ষে কি ধ্রুবক না? তাহলে গ্রাফটা কেমন হবে, সরল রেখা হবে। কথা বুঝতে পারছো, গ্রাফটা কেমন হবে, সরল রেখা হবে। ওকে, আচ্ছা এবার দেখো, তাহলে দ্বিতীয় যে ইলেকট্রনটা আছে, তাহলে এটারও একটা এনার্জি আছে, তাহলে ধরলাম দ্বিতীয় ইলেকট্রনের এনার্জিটা হচ্ছে এরকম। তৃতীয় যে ইলেকট্রন আছে তারও একটা এনার্জি আছে, তাহলে সেই এনার্জিটা যদি আমরা গ্রাফে বসাই তাহলে গ্রাফটা পাবো কেমন, এরকম। চতুর্থ যে ইলেকট্রন আছে তারও একটা শক্তি আছে, তাহলে সেটাকে যদি আমরা গ্রাফে বসাই নিশ্চয়ই আমরা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাবো। পঞ্চম যে ইলেকট্রন আছে তাকেও যদি আমরা গ্রাফে বসাই, মানে পঞ্চম ইলেকট্রনের যে শক্তি আছে সেটাকেও যদি আমরা গ্রাফে বসাই, তাহলেও কি পাবো আমরা, একটা এনার্জি, মানে একটা গ্রাফ পাবো। মনে করতেছি গ্রাফটা হচ্ছে এরকম পঞ্চম ইলেকট্রনের জন্য। তো খেয়াল করো আলটিমেটলি এই যে তিনটা গ্রাফ সরি 5টা যে গ্রাফ দেখতে পাচ্ছ, 5টা গ্রাফ যখন আমি একত্রে দেখতেছি তখন এটা কিসের মতো হয়ে গেছে, ব্যান্ডের মতো হয়ে গেছে। ব্যান্ড, মেয়েরা বা ছেলেরা মাথায় ব্যান্ড পরে না, দেখবা যারা রকস্টাররা কি করে, মাথায় ব্যান্ড পরে তারপরে গিটার টিটার বাজায়। এই গিটার আবার তোমরা অন্য কোনো গিটার মনে করো না, এই গিটার হচ্ছে যে বাজনা। হ্যাঁ, তো যারা মানে রকস্টার তারা কি করে, মাথায় ব্যান্ড ট্যান্ড পরে। তো ব্যান্ডটা কি হয় দেখো তো, কতগুলো সুতা, মানে অনেকগুলো সুতা, এরকম অনেকগুলো সুতা কি থাকে, একত্রে থাকার পর যখন সেটা চ্যাপ্টা আকারে আসে তখন সেটাকে আমরা কি বলি, ব্যান্ড বলি, তাই না? তখন সেটাকে আমরা কি বলি, ব্যান্ড বলি। আচ্ছা ভাই, এনার্জি কি আস্তে আস্তে কমবে? আসতেছি ভাই, এনার্জিতে আসতেছি আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা তো দেখো তাহলে এইটাকে আমরা একটা এনার্জি ব্যান্ড বলতে পারি। এটাকে এখন আমরা কি বলতে পারি, এটা একটা এনার্জি ব্যান্ড। কথাটা বুঝো কিন্তু, এটা একটা এনার্জি ব্যান্ড। ক্লিয়ার এইটুকু, এনার্জি ব্যান্ড। ওকে, এখন খেয়াল করো এই যে আমরা এনার্জি ব্যান্ড পাইলাম, বোঝার চেষ্টা করো এই ইলেকট্রনগুলো কোথায় আছে। কথাটা চিন্তা করতে, ইলেকট্রনগুলো কোথায় আছে, সর্বশেষ কক্ষপথে আছে না, বা যোজনীতে আছে না, এগুলো কোথায় আছে, যোজনীতে আছে না, যোজনীতে আছে। তাহলে যোজন ইংরেজি কি, ভ্যালেন্স, তাই না? আচ্ছা, তাহলে এই ব্যান্ডটাকে আমরা কি বলবো, যোজন ব্যান্ড। এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছি এনার্জির, এই ব্যান্ডটাকে আমরা কি বলবো, যোজন ব্যান্ড বলবো। তাহলে যোজন ব্যান্ড ইংরেজি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? যোজন ব্যান্ড ইংরেজি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো ভি ফর ভ্যালেন্স, বি ফর ব্যান্ড। তাহলে আমরা এটাকে সংক্ষেপে ভিবি বললাম। সংক্ষেপে আমরা কি বললাম, এটাকে ভিবি। তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি। তাহলে এটাকে এভাবেও লেখা যায়, ইভি, মানে এনার্জি অফ ভ্যালেন্স ব্যান্ড। ইভি মানে হচ্ছে তোমার এনার্জি অফ ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, এইটুকু বুঝতে পারছি আমার মনে হয়। এবার একটা জিনিস চিন্তা করো, জিনিসটা যদি পরিবাহী হয়, পরিবাহের জন্য কি দরকার, মুক্ত ইলেকট্রন দরকার, তাই না? পরিবাহের জন্য কি দরকার, মুক্ত ইলেকট্রন দরকার। তো এখন এই যেগুলো এগুলো কিসে পরিণত হবে, মুক্ত ইলেকট্রনে পরিণত হবে। এখন মুক্ত ইলেকট্রনে যদি পরিণত হতে চায় বা হয়, তখন কি আর তারা যোজনীতে থাকবে, যোজনীতে আর থাকবে না, তারা কি হয়ে যাবে, যোজনীর বাইরে চলে যাবে। যোজনীর কি হয়ে যাবে, বাইরে চলে যাবে। আর যখনই যোজনীর বাইরে চলে যাবে তখন তারা কিসে পরিণত হবে, মুক্ত ইলেকট্রনে পরিণত হবে। তাহলে মনে করো যে এই 5টা ইলেকট্রন এরকম বাইরে চলে আসছে, 5টা ইলেকট্রন কোথায় চলে আসছে, এই যে এইখানে বাইরে চলে আসছে। এবার যখন বাইরে চলে আসছে, তোমরা একটা জিনিস জানো কিন্তু, যে ইলেকট্রন যখন কক্ষপথ চেঞ্জ করে তখন শক্তির কি হয়, পার্থক্য হয়। কেমিস্ট্রিতে পড়ে আসছো নাকি, বোরের পরমাণু শিকার্যে পড়ে আসছো। ইলেকট্রন যখন কক্ষপথ চেঞ্জ করে তখন কি হয়, তার শক্তির পার্থক্য সৃষ্টি হয়। তার মানে দেখো এইখানে আমাদের এই যে ইলেকট্রন কক্ষপথ চেঞ্জ করছে, তার মানে এখানে আমাদের এনার্জির চেঞ্জ আসবে। তার মানে এই ইলেকট্রনগুলোর এনার্জি কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এবং এনার্জি আগের চেয়ে কি হয়ে গেছে, বেড়ে গেছে। তার মানে মনে রাখবা
যে ইলেকট্রন যদি যোজন ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড মানে পরিবহন ব্যান্ডে চলে যায়, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়, তখন এনার্জি বাড়বে না কমবে? কি হবে? এনার্জি বাড়বে নাকি কমবে বলো তো? এনার্জি অবশ্যই বাড়বে। তাহলে ধরে নিচ্ছি যে আমাদের এই যে প্রথম ইলেকট্রন আছে, এই প্রথম ইলেকট্রনের এনার্জিটা হচ্ছে এরকম, গ্রাফটা এরকম, দ্বিতীয় ইলেকট্রনের এনার্জির গ্রাফটা হচ্ছে এরকম, তৃতীয় ইলেকট্রনের এনার্জিটা হচ্ছে এরকম, চতুর্থটা এরকম, পঞ্চমটা এরকম। তাহলে এই যে এনার্জি ব্যান্ডটা পাইছি, এই এনার্জি ব্যান্ডটা কখন পাইছি? যখন ইলেকট্রনগুলো কি হিসাবে কাজ করছে? কন্ডাক্টর হিসেবে কাজ করছে। ইলেকট্রনগুলো কোথায় চলে গেছে? কন্ডাক্টর হিসেবে কাজ করছে। কন্ডাক্টর মানে কি? পরিবহন। তাহলে এবার যে ব্যান্ডটা পাচ্ছি, এই ব্যান্ডটাকে আমরা বলবো কন্ডাক্টর ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। এই ব্যান্ডটাকে আমরা কি বলবো? কন্ডাকশন ব্যান্ড। এটাকে আমরা, এই যে এনার্জিটা আছে এটাকে আমরা বলতে পারি সি, মানে এনার্জি অফ কন্ডাকশন ব্যান্ড, এনার্জি অফ কন্ডাকশন ব্যান্ড। তাহলে দেখো মাঝখানে এই যে শক্তির একটা পার্থক্য আছে, কথাটা বুঝো, এখানে কিন্তু একটা এমসিকিউ আছে। তাহলে দেখো এনার্জি মানে তোমার ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি এবং কন্ডাকশন ব্যান্ডের এনার্জির মাঝখানে কি একটা পার্থক্য আছে না? এটা কিসের পার্থক্য? নিশ্চয়ই শক্তির পার্থক্য। তাহলে দেখো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড মানে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে যে শক্তির পার্থক্য আছে, এই শক্তির পার্থক্যকে বলা হয় নিষিদ্ধ শক্তি ব্যান্ড, নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এবং এখানে কোনো ইলেকট্রন থাকে না, কারণ দেখো ইলেকট্রন অবস্থান করতেছে কোথায়? এই যে এইখানে, এই ব্যান্ডে ইলেকট্রন অবস্থান করতেছে এবং এই যে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন অবস্থান করতেছে, কিন্তু নিষিদ্ধ শক্তি ব্যান্ডে কোনো ইলেকট্রন অবস্থান করতেছে না। কথা বুঝতে পারছি? তাহলে এখন যদি প্রশ্ন আসে যে নিষিদ্ধ শক্তি ব্যান্ডে ইলেকট্রন থাকার সম্ভাবনা কেমন, মানে ইলেকট্রন থাকে কি থাকে না? উত্তর কি হবে? না, ইলেকট্রন থাকে না। কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এবার দেখো খেয়াল করো, এখান থেকে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট এমসিকিউটা আসে, সেই ইম্পর্টেন্ট এমসিকিউটা হচ্ছে তোমার, আমরা সিলিকন এবং জার্মেনিয়ামকে কি করি? অর্ধপরিবাহী হিসাব করি, অর্ধপরিবাহী হিসেবে ইউজ করি। আচ্ছা ভালো কথা, তার আগে একটা জিনিস বলে নিই। দেখো যদি এটা পরিবাহী হয়, কথাটা বোঝার চেষ্টা করো মন দিয়ে, যদি পরিবাহী পদার্থ হয়, ফর এক্সাম্পল কপারের জন্য হবে কি? এই নিষিদ্ধ শক্তির ব্যান্ড এর যে পার্থক্য এটা অনেক কম থাকবে, মানে পরিবাহীর জন্য নিষিদ্ধ শক্তি ব্যান্ডের পার্থক্যটা কি থাকে? অনেক কম থাকে। অ্যাজ এ রেজাল্ট হয় কি? ইলেকট্রন খুব সহজেই এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, এই জন্য সে খুব ভালো পরিবাহী। আবার যদি অপরিবাহী হয়, কথাটা বুঝো, যদি সে অপরিবাহী হয়, অপরিবাহী, ফর এক্সাম্পল সেটা হচ্ছে মনে করো যে কাঠ, বা হচ্ছে গিয়ে প্লাস্টিক, বা মনে করো শুকনো কাঠ, এদের ক্ষেত্রে হয় কি যে তোমার এই যে নিষিদ্ধ ব্যান্ডের যে পার্থক্যটা অনেক বেশি থাকে, এত বেশি থাকে যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারে না। তার মানে কি? সেখানে কোনো ইলেকট্রনের পরিবহন হবে না। মানে ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে পরিণত না হয়, মানে তোমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যদি না যায়, তাহলে তো আর মুক্ত ইলেকট্রন পরিবাহিত হবে না। সো অপরিবাহীর ক্ষেত্রে কি হবে? এই যে মাঝখানে নিষিদ্ধ শক্তির ব্যান্ড, এটার পার্থক্য অনেক অনেক বেশি থাকবে, অনেক অনেক বেশি থাকবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে? এই গ্যাপটা খুব বেশিও থাকবে না, খুব কমও থাকবে না। তো সিলিকন এবং জার্মেনিয়াম এরা কি অর্ধপরিবাহী? তো মনে রাখবা সিলিকনের ক্ষেত্রে এই পার্থক্যটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এই পার্থক্যটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। এমসিকিউতে অনেক অনেক বেশি আসে, এমসিকিউতে অনেক অনেক বেশি আসে। ওয়েট এ মিনিট, তোমাদের জোহা ভাই আসছে, আমি একটু দরজাটা খুলে আসি। এই তোরা গিটার নিয়ে কি শুরু করছিস? আমি তো বুঝলাম না, আমি একটু মনের বলে গিটার বলে ফেললাম, সেইটা নিয়ে তোরা এভাবে মানে ছানাছানি করতেছিস, সেটা তো ঠিক না। গিটার নিয়ে ছানাছানি করিস না, এগুলো বাদ দে, হ্যাঁ ভালো হয়ে যা। ওকে, তো এখন দেখো এটা আমি কিভাবে মনে রাখতাম, এটা আমি খুব ভালোভাবে মনে রাখতাম, মানে এই জিনিসটা আমি জীবনে ভুলবো না।
তো তোমরা তো সবাই মনে আছে বিশ্বকাপ ফুটবলের কথা, 2014 সালের বিশ্বকাপ ফুটবলের কথা সবার মনে আছে। তো 2014 সালে কোয়ার্টার ফাইনালে জার্মানি ভার্সেস ব্রাজিল, কোয়ার্টার ফাইনাল না যেন সেমিফাইনাল, খুব সম্ভবত মনে আছে, মানে মনে নাই, হয়তো সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল। তো জার্মানি আর ব্রাজিলের খেলা হয়েছিল। তো জার্মানি ব্রাজিলের কয়টা দিছিল? 7টা। 7 আপ। ব্রাজিলের সাপোর্টারগুলো কই এখানে? হ্যাঁ, গায়ে জ্বলতেছে, জ্বলুক। তো ব্রাজিলের কয়টা গোল দিছিল? 7টা। জার্মানি, এই যে জি আর জার্মানি। তো সেখান থেকে মনে রাখতাম যে জার্মেনিয়াম 0.7, জার্মেনিয়াম 0.7। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান, ঠিক আছে? ওকে, তাহলে সিলিকনটা কিভাবে মনে রাখবো? দেখো তো, সিলিকনের এখানে কি আছে? আই আছে না? আই দেখতে কিসের মতো? 1 এর মতো। তাহলে 1.1 ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, আসো তোমরা এইটুকু ক্লিয়ার। এবার আমরা এই যে আমাদের শক্তি ব্যান্ড, এইগুলো ক্লিয়ার হয়ে গেল, এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন হবে না, বুঝতে পারছো? তো তোমার হচ্ছে গিয়ে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমার হচ্ছে যে শক্তি ব্যান্ডের পার্থক্য, এটা তো দেখলাই। আর পরিবাহী পদার্থের ক্ষেত্রে তোমার হচ্ছে শক্তি ব্যান্ডের পার্থক্যটা অনেক কম থাকে, অনেক কম থাকে। তো আরেকটু বলে নিই, দেখো, ইনসুলেটর বা অন্তরকের ক্ষেত্রে এই শক্তি ব্যান্ডের পার্থক্য থাকে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এটা যেন মাথায় থাকে। ইনসুলেটর বা অন্তরক বা অপরিবাহীর ক্ষেত্রে নিষিদ্ধ ব্যান্ডের পার্থক্য থাকে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আবার কেউ আবার করিস না, ঠিক আছে? 1.1টা কিসের মান? আমি যে বললাম যে সিলিকন আর জার্মেনিয়াম এগুলো কি অর্ধপরিবাহী না? এদের কি আছে? একটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড বা যোজনী ব্যান্ড, আর একটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড। এদের মধ্যে যে পার্থক্য সেটাকে বলি আমরা নিষিদ্ধ শক্তি ব্যান্ড। নিষিদ্ধ শক্তি ব্যান্ডের ক্ষেত্রে সিলিকনের ভ্যালু হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, মানে সিলিকনের ক্ষেত্রে এই জায়গার পার্থক্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে, ভুল যেন না হয়। এই নূর আলম, তুই একবার কইতাছস আর্জেন্টিনা, একবার কইতাছস ব্রাজিল, তুই তো দুই মুখো সাপ। আমার মুচকিতে হাসিতে যত গন্ডগোল, আসলেই রাইট। একজনে এমন একটা কমেন্ট করছে, মানে না পারতেছি হাসি থামাইতে, না পারতেছি কিছু করতে। হ্যাঁ, আমি বুঝলাম না, গিটার এমন একটা ভালো জিনিস। আজকে ভাই গিটার বাজাচ্ছিল, রিয়েল গিটার, তোরা আমার অন্য কিছু ভাবিস না। তো আসলে জোস বাজাচ্ছিল, মানে এটা এত ভালো লাগছিল। কিন্তু ছেলেবেলের কাছে গিটার বললেই এরা হচ্ছে অন্য মিনিংয়ে চলে যায়। কেন ভাই? ইভেন আজকাল মেয়েরাও বুঝে যায় গিটার কি জিনিস, মানে মেয়েরাও খুব চালাক হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে, এখন আমাদের এই অর্ধপরিবাহী নিয়ে একদম আলোচনা। এখন আর কোনো হচ্ছে গিয়ে পরিবাহী অপরিবাহীর ব্যাপার নাই, এখন সব হচ্ছে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী বেসিক্যালি 2 প্রকার। কয় প্রকার? অর্ধপরিবাহী বেসিক্যালি 2 প্রকার। এখন এই অর্ধপরিবাহী কারা 2 প্রকার কি কি? একটা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ওকে, ইন্ট্রিনসিক আর কি এক্সট্রিনসিক। এখন খেয়াল করো, ইন্ট্রিনসিকের বাংলা মানে হচ্ছে স্বকীয় বা বিশুদ্ধ, স্বকীয় বা বিশুদ্ধ। এক্সট্রিনসিকের বাংলা মানে হচ্ছে তোমার অবিশুদ্ধ বা ভেজাল আছে, ভেজাল মিশ্রিত, সোজা কথায় ভেজাল মিশ্রিত। এখন সিলিকন জার্মেনিয়াম, কার্বন, এরা কিন্তু জন্মগতভাবে অর্ধপরিবাহী। তাহলে দেখো, এরাও যে অর্ধপরিবাহী হয়েছে, এই জন্য এদের সঙ্গে কিন্তু আমার কাউকে যুক্ত করতে হয় না। তাহলে সিলিকন জার্মেনিয়াম, কথাটা বুঝো, সিলিকন জার্মেনিয়াম কার্বন এরা কিন্তু জন্মগতভাবে কি ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে প্রশ্নে যদি আসে যে নিচের কোনটি বিশুদ্ধ অর্ধপরিবাহী, আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবা। আর এক্সট্রিনসিক অর্ধপরিবাহী কি জিনিস একটু বোঝার চেষ্টা করো। এক্সট্রিনসিক অর্ধপরিবাহী হচ্ছে তোমার একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে আমরা কি করব,
ডোপ ডোপ্যান্ট যুক্ত করব, ডোপ্যান্ট। ওকে, এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কি করব আমরা, ডোপ্যান্ট যুক্ত করব, মানে তাকে প্যান্ট পরাই দেবো। ঠিক আছে, সিলিকন জার্মেনিয়াম এতক্ষণ ল্যাংটা ছিল, হ্যাঁ এতক্ষণ কি ছিল, ল্যাংটা ছিল। এবার আমরা কি করলাম, প্যান্ট পরাই দিলাম। ঠিক আছে, প্যান্ট হিসেবে মনে করো আর্সেনিক পরাই দিলাম। তাহলে এখন দেখো এটার সঙ্গে কি যুক্ত হয়ে গেছে, ভেজাল যুক্ত হয়ে গেছে না, সিলিকনের সঙ্গে কি যুক্ত হয়ে গেছে, ভেজাল যুক্ত হয়ে গেছে। তাহলে সিলিকন এবং আর্সেনিক হচ্ছে তোমার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে সিলিকন এবং আর্সেনিককে একত্রে এভাবে লেখা হবে SiAs। এইটা দেখে আবার কেউ আকাশ থেকে পড়ো না, এটা দেখে আবার কেউ আকাশ থেকে পড়ো না। এটার মানেটা হচ্ছে এরকম যে সিলিকনের সঙ্গে আর্সেনিক যুক্ত করা হয়েছে এবং এখানে আর্সেনিকটা কি হিসাবে কাজ করতেছে, ডোপ্যান্ট বা ভেজাল হিসাবে কাজ করতেছে। বুঝতে পারছো? এই নূর আলম, যতই ব্রাজিল করে লাফাইস না কেন, কোনো লাভ নাই, কারণ কাপ নিচ্ছে এবার আর্জেন্টিনা। ঠিক আছে, এর আগে এখন আর কিছু বলবো না। যেদিনকে কাপ নিবে ওই দিনকে তোর বাড়ি যেয়ে তোর খুঁজে বাইর করবো, খুঁজে বাইর করে মনে কর তোর সামনে নাচুম। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে দেখো যে গ্যালিয়াম আর্সেনাইড GaAs, হ্যাঁ এটা দেখেও আবার কেউ আকাশ থেকে পড়ো না, এটা দেখেও কিন্তু কেউ আকাশ থেকে পড়ার দরকার নাই, কারণ এটাও একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এখানে তোমার কি যুক্ত হয়েছে, ডোপ্যান্ট হিসেবে আর্সেনিক যুক্ত হয়েছে। ডোপ্যান্ট হিসেবে কাকে যুক্ত করা হয়েছে, আর্সেনিককে যুক্ত করা হয়েছে। এখন এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের উদাহরণ কি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের উদাহরণ হচ্ছে তোমার PN জংশন ডায়োড, জংশন বা জাংশন বলা হয়, PN জাংশন, তারপরে PNP ট্রানজিস্টর বা NPN ট্রানজিস্টর, তাহলে কথাগুলো বোঝার চেষ্টা করো। তাহলে এই যে ডায়োড, ডাই মানে হচ্ছে দুই, ডাই মানে কি দুই, তাহলে একটা পি টাইপ এবং একটা এন টাইপ যখন যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলি, ডায়োড বলি। পি টাইপ এন টাইপ কি জিনিস আমি আসতেছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে PNP অর্থাৎ একটা পি টাইপ একটা এন টাইপ এবং আরেকটা পি টাইপ যদি যুক্ত করা হয় তখন সেখানে কয়টা হয়ে গেল, তিনটা হয়ে গেল। তার মানে এটা হচ্ছে ট্রানজিস্টর। তাহলে ডায়োড এবং ট্রানজিস্টর কোন ধরনের অর্ধপরিবাহী, এক্সট্রিনসিক অর্ধপরিবাহী বা অবিশুদ্ধ বা ভেজাল মিশ্রিত অর্ধপরিবাহী। কথা বুঝতে পারছো? এই কাপ টাপ নিয়ে পরে কথা হবে, ঠিক আছে। কথা হচ্ছে কি, মানে এটা জিনিস কি, যাদের মনে কর খেলাধুলা বলতে কিছু নাই, 5টা কাপ আছে, 5টা কাপ নিয়ে লাফায়। হ্যাঁ ভাই, আসল কথা হচ্ছে মাঠে খেলে দেখো, কাপ ডাজেন্ট ম্যাটার ভাই, আমরা কাপ দেখে সাপোর্ট করি না ভাই, আমরা হচ্ছে খেলা দেখে সাপোর্ট করি। কথা বুঝতে পারছো? যারা কাপ দেখে সাপোর্ট করে ওরা হচ্ছে কি জানো, ওরা হচ্ছে লোভী, ওরা ওই পোলাপানগুলোই না শ্বশুরের কাছ থেকে যৌতুক দাবি করে। কথা বুঝতে পারছো? যারা কাপ দেখে সাপোর্ট করে ওরা শ্বশুরের কাছে যৌতুক দাবি করে, বউর টাকা নিয়ে যায়। ঠিক আছে, বউর টাকা নিয়ে মনে করো শয়তানি করে, আকাম কুকাম করে। দল একটাই, আর্জেন্টিনা, রাইট। শোনো, যখন কাপ নিয়েছে এটা হচ্ছে ইতিহাস, ওই টাইমের খেলাধুলা আসলে কোনো খেলাধুলার মতো আমার মনে হয় ছিল না। ঠিক আছে, হ্যাঁ এমনি কাপ বলতে ওই সময় কয়টা টিম অ্যাপ্লাই মানে করছি। যখন ব্রাজিল কাপ নিয়েছে তখন ইউরোপের কয়টা টিম বিশ্বকাপ ফুটবল খেলছে, একটু যাই সার্চ করে দেখো। খালি তো আবেগ দিয়ে 5টা কাপ দেখে লাফাও, আসলে তো তোমার হচ্ছে গিয়ে যখন মানে ব্রাজিল কাপ নিয়েছে তখন তো ইউরোপের টোটাল 9টা টিম ছিল, টোটাল 9টা টিম হচ্ছে গিয়ে বিশ্বকাপ খেলতো। এখন তো ইউরোপের বলতে গেলে সব টিমই বিশ্বকাপ ফুটবল খেলে। আবার অনেকে ট্রলও করতেছে যে কোপা আমেরিকা জিতা বিশ্বকাপ জিতে গেছে নাকি, সরি কোপা আমেরিকা না তো ফাইনালিজমে জিতা বিশ্বকাপ জিতে গেছে নাকি। আরে ভাই, আমরা তো ফাইনালিজম জিতছি, তোরা কি সেটা পারছস? যাই হোক ভাই, ফুটবল তো ব্রাজিলের হাত ধরে শুরু হলো। কে বলছে ফুটবল ব্রাজিলের হাত ধরে শুরু হয়েছে? পাগল নাকি? ফুটবল খেলার জন্ম হচ্ছে ইংল্যান্ডে, সার্চ দে। ঠিক আছে, ইস্টার ওয়েস্ট, মেসি ইজ দ্য বেস্ট। ইয়েস, ভেরি গুড, মেসি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, আমি ছোটবেলায় বইতে পড়ছি ফুটবল খেলার জন্ম ইংল্যান্ডে। অনেকে বলে এরা মতান্তরে চীনে, ঠিক আছে, অনেকে বলে মতান্তরে চীনে অথবা ইংল্যান্ডে, কিন্তু আজ পর্যন্ত কোথাও শুনি নাই ফুটবল খেলার জন্ম ব্রাজিলে। হ্যাঁ, এত চিল্লায় লাভ নাই, আর্জেন্টিনা খারাপ খেলে। এই তোরা বই খুঁজে দেখ, নেটে সার্চ দে কোন দেশে সে তোর ফুটবল খেলার জন্ম হয়েছে।
মানে তোরা যে কাপ দেখে সাপোর্ট করিস এটা তোদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে, পুরো মানে কমেন্ট সেকশনে এখন শুরু করে দিচ্ছিস হাঙ্গামা। আচ্ছা আমরা পড়াশোনাতে আসি, বাদ দে যা গেছে গেছে বাদ দে, তোরা এবার কাপ দিতে পারতেছিস এটাই সত্যি কথা। এই যে দেখ আমার জার্সির রং আসমানি, আর্জেন্টিনাও আসমানি, আমরা জিতে যাইতেছি, এটাই ভবিষ্যৎবাণী। হ্যাঁ ওকে আচ্ছা এবার আমরা একটু ডায়োড নিয়ে পড়াশোনা করব। দেখো ডায়োড থেকে প্রশ্ন হবে, ডায়োড থেকে প্রশ্ন হবে। ডায়োড কি জিনিস? একটা পি টাইপ এবং একটা এন টাইপ অর্ধপরিবাহীর মাধ্যমে ডায়োড তৈরি করা হয়। এখন পি টাইপ কি জিনিস? পি টাইপ অর্ধপরিবাহী কীভাবে তৈরি করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পি টাইপ অর্ধপরিবাহী কীভাবে তৈরি করা হয়? দেখো সিলিকন অথবা জার্মেনিয়ামের সঙ্গে যদি আমরা কথাটা বুঝো, সিলিকন অথবা জার্মেনিয়ামের সঙ্গে যদি আমরা ত্রিযোজি যুক্ত করি, কি যুক্ত করি? ত্রিযোজি পরমাণু যুক্ত করি। ত্রিযোজি পরমাণু হিসাবে কারা আছে? গ্রুপ 13 এর মৌলগুলা। ত্রিযোজি পরমাণু কারা? গ্রুপ 13 এর মৌলগুলা। গ্রুপ 13-তে কারা কারা আছে? দেখো বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, তারপরে তোমার হচ্ছে গিয়া গ্যালিয়াম আছে। এরা সব কি? ত্রিযোজি পরমাণু। এরা সব কোন ধরনের পরমাণু? ত্রিযোজি পরমাণু। তো দেখো সিলিকন অথবা জার্মেনিয়ামের সঙ্গে যদি আমরা ত্রিযোজি পরমাণু যুক্ত করি তাহলে আমরা কি পাবো? পি টাইপ অর্ধপরিবাহী পাবো, এবং পি টাইপ একটা এক্সট্রিনসিক অর্ধপরিবাহী। তো জিনিসটা কিভাবে ঘটে দেখো, সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। তাহলে তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? মনে করতেছি অ্যালুমিনিয়াম যুক্ত হচ্ছে, তাই না? তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? অ্যালুমিনিয়াম। অথবা জিনিসটাকে এভাবে চিন্তা করা যায়, দেখো অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন, তাই না? তার সঙ্গে কি যুক্ত হবে? সিলিকন যুক্ত হবে। তাহলে দেখো এই একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তো দেখো সিলিকনের 4টা ইলেকট্রন, কিন্তু অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হচ্ছে কয়টা? 3টা। মানে সিলিকন হচ্ছে হোস্ট। সিলিকন হচ্ছে কি? হোস্ট। হোস্ট মানে তো বোঝোই, সিলিকন হচ্ছে হোস্ট। তার সঙ্গে আমাদের ডোপান্ট কে? অ্যালুমিনিয়াম। তাহলে সিলিকনের 4টা ইলেকট্রন আর অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন। মনে করো যে তোমার বাসা, তুমি মেহমানকে দাওয়াত করছো বা তোমার বন্ধুকে দাওয়াত করছো, এখন তোমার বাসায় 4টা চেয়ার আছে, তার মানে তুমি 4 জন ফ্রেন্ডকে বসতে দিতে পারবা। কিন্তু আসলো 3 জন ফ্রেন্ড। কয়জন ফ্রেন্ড আসছে? 3 জন ফ্রেন্ড আসছে। তাহলে তোমার বাসায় কয়টা চেয়ার ফাঁকা আছে? একটা চেয়ার ফাঁকা আছে। তাহলে ওইটাকে আমরা কি বলতে পারি? যে এই জিনিসটা ফাঁকা, এটাকে আমরা হোল বলতে পারি না? হোল বলতে পারি। তার মানে যে দেখো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যদি একটা জায়গা ফাঁকা থাকে বা একটা ইলেকট্রন ফাঁকা থাকে বা তোমার হচ্ছে মানে বন্ধন গঠন না করে, তখন সেটাকে আমরা বলবো পি টাইপ। তখন সেটাকে আমরা কি বলবো? পি টাইপ। এবং পি টাইপ থেকে কি সৃষ্টি হয়? হোল সৃষ্টি হয়। পি টাইপে কিসের সৃষ্টি হয়? হোল সৃষ্টি হয়। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এন টাইপ মানে কি? এন টাইপ মানে হচ্ছে তোমার সিলিকন অথবা জার্মেনিয়ামের সঙ্গে আমরা কি যুক্ত করব? পঞ্চযোজি যুক্ত করব, পঞ্চযোজি পরমাণু যুক্ত করব। হ্যাঁ পঞ্চযোজি পরমাণু। এখন পঞ্চযোজি পরমাণু কারা কারা? গ্রুপ 15 যে মৌলগুলো আছে, গ্রুপ 15 মৌলগুলো পঞ্চযোজি। কথা বুঝতে পারছো? পঞ্চযোজি। এই তোরা যে কমেন্টগুলো করি যে ব্রাজিল মানে ওবায়দুল কাদের, এইসব কমেন্ট করে তো আমার ক্লাসের পুরো মনোযোগ তোরা নষ্ট করিস। মানে কি এগুলো? ছি 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 ছি। আমি যে একটু পড়াবো শান্তি মতো, তোরা তো তাও দিচ্ছিস না। আর একজন কমেন্ট করছে আর্জেন্টিনা মানে বঙ্গবন্ধু শেখ মুজিব। এই কমেন্ট যদি কোনো সরকারের লোকজন দেখে তোর তো বাসা থেকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ না রে, মেসি দেখে আর্জেন্টিনা সাপোর্ট করি না। আর্জেন্টিনা ভালো লাগে তাই সাপোর্ট করি। মেসি যখন দলে ছিল না তখনও আর্জেন্টিনা সাপোর্ট করছি। 2006 সাল থেকে ফুটবল খেলা দেখি, অবশ্য তখন মেসি দলে ছিল। ওকে মেসি তো চলে যাবে। ধর যে এবছর বিশ্বকাপে সে যদি মনে কর বিশ্বকাপ পায় বা না পায়, সে চলে যাবে, তাই না? তারপরও দেখবি আর্জেন্টিনা বাঁচলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা। ঠিক আছে আচ্ছা, তাহলে এন টাইপের ক্ষেত্রে কি হবে? দেখো এন টাইপের ক্ষেত্রে সিলিকন হচ্ছে তোমার হোস্ট। সিলিকনটা কি? হোস্ট। তাহলে সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। এখন তুমি তোমার বন্ধুদেরকে দাওয়াত করছো, মনে করো তোমার বন্ধুরা আসছে 5 জন। কয়জন বন্ধু আসছে? 5 জন। তোমার ঘরে চেয়ার আছে 4টা। তোমার ঘরে চেয়ার আছে কয়টা? 4টা। বন্ধু আসছে কয়জন? 5 জন আসছে। তাহলে 4 জন কি করলো? চেয়ারে বসে গেল। 4 জন চেয়ারে বসে গেল, একজন বাইরে দাঁড়ায় থাকলো। তাহলে একটা ইলেকট্রন এক্সট্রা থাকলো না সর্বশেষ কক্ষপথে? হ্যাঁ থাকলো। এই জন্য আমরা বলবো যে তোমার এন টাইপে কিসের সৃষ্টি হয়?
মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের সৃষ্টি হয়। এন টাইপে কি সৃষ্টি হয়? ফ্রি ইলেকট্রন সৃষ্টি হয়। এখন দেখো ইলেকট্রন মানে কি, জিনিসটা কি নেগেটিভ না? ইলেকট্রন জিনিসটা কি নেগেটিভ। তাহলে যেখানে ফ্রি ইলেকট্রন সৃষ্টি হবে, যেখানে ফ্রি ইলেকট্রন সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো কি? এন টাইপ। কথা বুঝতে পারছো? তাহলে পি টাইপের জন্য আমরা ত্রিযোজী যুক্ত করব, আর এন টাইপের জন্য আমরা কি যুক্ত করব? পঞ্চযোজী যুক্ত করব। শেষ শেষ। ওকে, ডায়োড মোটামুটি মানে আমরা পি টাইপ এবং এন টাইপ শিখে গেলাম। এবার ডায়োডে আসি। এই মেসিরে নিয়ে যদি কেউ বাজে কমেন্ট করিস তো ওটারে আমি গ্রুপ থেকে ব্যান মারবো। এবার কর, কমেন্ট কর। আচ্ছা, এবার দেখো ডায়োড, ডিআইওডি, ডায়োড। ডায়োড মানে কি? ডায়োড মানে হচ্ছে তোমার একটা পি টাইপ থাকবে আর একটা এন টাইপ, একে যদি আমরা যুক্ত করি তখন সেটা কি হবে? ডায়োড হয়ে যাবে। হ্যাঁ, একটা পি টাইপ এবং একটা এন টাইপকে যদি আমরা যুক্ত করি তখন সেটা কি হিসাবে কাজ করবে? ডায়োড হিসাবে কাজ করবে। ওকে, তো এখন এই ডায়োডের বেশ কিছু প্রপার্টিজ আছে। কীরকম প্রপার্টিজ দেখো, ডায়োডকে আমরা কী হিসাবে ইউজ করি? এটা একদম চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। ডায়োডকে আমরা বেসিক্যালি রেকটিফায়ার হিসাবে ইউজ করি। কী হিসাবে ইউজ করি? রেকটিফায়ার। এখন দ্য কোশ্চেন ইজ হিয়ার যে ভাই হোয়াট ইজ রেকটিফায়ার? রেকটিফায়ার ইজ এ থিং হুইচ কনভার্টস এসি টু ডিসি। অর্থাৎ যারা যে সকল ইলেকট্রিক এলিমেন্ট এসিকে ডিসিতে রূপান্তর করে, এসিকে ডিসিতে রূপান্তর করে তাদেরকে আমরা কি বলবো? রেকটিফায়ার বলবো। এবং রেকটিফায়ার কি? বেসিক্যালি রেকটিফায়ার একটা ডায়োড। এই ডায়োডে কি করে? তোমার এসিকে ডিসিতে রূপান্তর করে। কীরকমভাবে দেখো, মনে করো আমি একটা সার্কিট দিয়ে বোঝানোর চেষ্টা করি, সিম্পল একটা সার্কিট দিয়ে। আচ্ছা, তো দেখো এই যে এইটুকু দিছি না, এখানে একটা গোল দিছি, তার ভিতরে একটা ওয়েভ আকার মানে তরঙ্গ আঁকছি। এইটাকে বলা হয় এসি ভোল্টেজ সোর্স। এসি ভোল্টেজ সোর্স, বুঝতে পারছো এইটুকু? এরপরে ধরো আমরা এখানে একটা রেজিস্টার যুক্ত করছি। এই মনে করো এখান থেকে আউটপুট পাবো। এখান থেকে কি পাবো? আউটপুট পাবো। যারা যারা ব্রাজিলের সাপোর্টার ছিল ওরা মনে হয় লাইভ ক্লাস থেকে চলে গেছে। 20 জন হয়ে গেল, 4-5 জন ছিল ব্রাজিলের সাপোর্টার, ওরা মনে হয় লাইভ ক্লাস থেকে চলে গেছে না? আচ্ছা, তো দেখো এইখান থেকে আমরা কি করতেছি? এসি কারেন্ট দিচ্ছি। এখন এসি কারেন্টের মানে গ্রাফ কেমন? এসি কারেন্টের গ্রাফ কিন্তু এরকম। এটা হচ্ছে এসি কারেন্টের গ্রাফ। এসি কারেন্টের গ্রাফ, এসি কারেন্ট একটা সাইন, মানে সাইনের সমীকরণ মেনে চলে। এসি কারেন্ট কিসের সমীকরণ মেনে চলে? সাইনের সমীকরণ। আর এসি মানে কিন্তু তোমরা বোঝো। এখন খেয়াল করো, এখান থেকে যে আউটপুটটা আমরা পাবো সেই আউটপুটটা কেমন হবে? এরকম। এখন এসি, এসি এর মানেটা কি? এসি এর মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। কথাটা বুঝো, এসি এর মানে হচ্ছে কি? অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি, ডিসি মানে হচ্ছে কি? তোমার ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট। তোমরা কি বলতে পারো প্রথমে কোন কারেন্ট আবিষ্কার হয়েছে? এসি না ডিসি? প্রথমে কোন কারেন্ট আবিষ্কার হয়েছে? হ্যাঁ, ব্রাজিলের ভক্তরা এখনো বেঁচে আছে। 5 টন বি গেছি ভাইয়া। উফ, আমি তো ধন্য হয়ে গেলাম। সাদিয়া আপু আমার লাইভে কমেন্ট করছে, আমি ধন্য হয়ে গেলাম। আপু বিয়ের দাওয়াত কবে খাচ্ছি আপু? ফায়াজ রহমান ফারাবি লিখছে এসি। তোরে পিটাইয়া এসিতে ঝুলাই রাখবো, ঠিক আছে? সর্বপ্রথম ডিসি কারেন্ট আবিষ্কার করা হয়। সর্বপ্রথম ডিসি কারেন্ট আবিষ্কার করা হয়। এরপরে আমরা একজন বিখ্যাত বিজ্ঞানী আছে নিকোলা টেসলা। উনি আমার সবচেয়ে ফেভারিট একজন বিজ্ঞানী, নিকোলা টেসলা। তোমরা হয়তো নাম শুনছো তার। নিকোলা টেসলা আমার কাছে মনে হয় যে ইনি হচ্ছে বস লেভেলের পাবলিক। তো নিকোলা টেসলা তোমার হচ্ছে এসি কারেন্ট আবিষ্কার করছে। এসি কারেন্ট উদ্ভাবন করছে। আবিষ্কার বলতে হয় কি? উদ্ভাবন করছে, বুঝছো? আপু এসি বলছে তাই এসি হবে। হ্যাঁ, আপু তো এসি বলবেই, কারণ আপুর অনেক টাকা, তার স্বামী তারা এসি মেসি কিনে দিয়েছে, সে তো এসি বলবে। তো কি বলবে বলো? আচ্ছা, আপু ব্রাজিলের ফ্যান না, আপু আর্জেন্টিনার ফ্যান। জিজ্ঞেস করো, আপু আর্জেন্টিনার ফ্যান। ইয়েস, নিকোলা টেসলা হচ্ছে বস অফ অল ইনভেনশন। ইয়েস, ওকে। তো দেখো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের এই সাইডটা কি? পজিটিভ সাইড। ওয়াই অক্ষের কি? পজিটিভ সাইড। এবং এই সাইডটা কি? নেগেটিভ সাইড। তো দেখো যখন কারেন্টটা যাচ্ছে এরকম, একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে, একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে।
তার মানে কারেন্টের ভ্যালু এটা হচ্ছে টি, মানে এক্স অক্ষে আছে কি টাইম, টাইমের সঙ্গে সঙ্গে কারেন্টের কি হচ্ছে মানটা কি হচ্ছে একবার ধনাত্মক একবার ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, মানে চেঞ্জ হচ্ছে, অল্টারনেট হচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলি এসি কারেন্ট। বাট ডিসি কারেন্টের ক্ষেত্রে দেখো অলওয়েজ কোন দিকে আছে, পজিটিভ দিকে আছে, অলওয়েজ কোন দিকে আছে দেখো তো পজিটিভ দিকে আছে। তো এটা হচ্ছে তোমার ডিসি কারেন্ট, মানে ডিরেক্ট কারেন্ট, মানে একদিকেই ভ্যালু দেখাচ্ছে, একদিকেই কি করতেছে ভ্যালু দেখাচ্ছে। তাহলে এটা ডিসি কারেন্টের গ্রাফ হইতে পারে, আবার ডিসি কারেন্টের গ্রাফ এরকমও হতে পারে যে শুধুমাত্র নিচের দিকে মানে নেগেটিভ দিকে, শুধুমাত্র কোন দিকে নেগেটিভ দিকে, এরকমও হতে পারে। তো এখান থেকে কিন্তু এমসিকিউ বিগত সালে আসছে যে নিচের কোনটি ডিসি কারেন্টের গ্রাফ, হ্যাঁ নিচের কোনটি ডিসি কারেন্টের গ্রাফ, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। আবার ডিসি কারেন্টের গ্রাফ এরকমও হয়, এই যে ডিসি কারেন্টের গ্রাফ এরকমও হয় কিন্তু এই যে এরকমও হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে প্রত্যেকটা জায়গায় এক্স অক্ষে কিন্তু টাইম আছে, প্রত্যেকটা জায়গায় এক্স অক্ষে কি আছে টাইম আছে, প্রত্যেকটা জায়গায় এক্স অক্ষে টাইম আছে। আচ্ছা, তো দেখো এই গ্রাফ কিন্তু আরও চেঞ্জ হতে পারে, গ্রাফ কিন্তু আরও চেঞ্জ হতে পারে। আমি কিন্তু প্রায় সময় তোমাদেরকে বলি যে রাবিতেও কিন্তু তোমার গ্রাফ থেকে প্রশ্ন হয়, ঢাবিতে তো মাস্ট বি একটা গ্রাফ থেকে প্রশ্ন থাকবেই, এটার প্রমাণ কিন্তু অলরেডি তোমরা পাইছো। রাবিতেও কিন্তু গ্রাফ থেকে প্রশ্ন থাকবে। তো দেখো আমি আরেকটা গ্রাফ আঁকি, এই যে এই গ্রাফটা, এটাও কিন্তু একটা কারেন্টের গ্রাফ, এটাও একটা কারেন্টের গ্রাফ, এবং এই গ্রাফটা একটা সাইনের ইকুয়েশন মেনে চলতেছে, সাইনের গ্রাফ, এটাও সাইনের গ্রাফ। তারপরে দেখো গ্রাফটা এরকমও হতে পারে, এটাও কিন্তু একটা সাইনের গ্রাফ। বেসিক্যালি সাইনের গ্রাফ দেখতে কেমন, সাইনের গ্রাফ দেখতে এই যে এমন, বেসিক্যালি সাইনের গ্রাফ দেখতে কেমন এমন। কিন্তু অনেকগুলো সাইনের গ্রাফ তুমি যদি নাও, মানে এখানে নিশ্চয়ই সংখ্যা আছে, অনেকগুলো বলতে নির্দিষ্ট একটা সংখ্যা আছে, তো নির্দিষ্ট সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি যদি কতগুলো সাইনের গ্রাফ নাও দেখবা যে গ্রাফটা এরকম আসবে। তোমরা যদি এটা দেখতে চাও বাস্তবিকভাবে তোমরা এক কাজ করবা, ইউটিউবে গিয়ে ট্রায়াঙ্গেল ওয়েভ লিখে সার্চ দেবা, ট্রায়াঙ্গেল ওয়েভ, এই ট্রায়াঙ্গেল ওয়েভ অটোমোশন কীভাবে সৃষ্টি হয় এটা লিখে সার্চ দেবা, দেখবা ট্রায়াঙ্গেল ওয়েভ, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ওয়েভ। আবার এটা দেখতে কিসের মতো, স্কোয়ারের মতো না, এটাকে বলা হয় স্কোয়ার ওয়েভ। তো এই সবগুলো ওয়েভ বেসিক্যালি এই যে দেখতেছো না এইটা, এই যে গ্রাফটা দেখতেছো না, এই গ্রাফটা থেকে এটার উৎপত্তি, এই গ্রাফ থেকে এটার উৎপত্তি, কথা বুঝো কিন্তু, এই গ্রাফ থেকে এটার উৎপত্তি, এই গ্রাফ থেকে এটার উৎপত্তি। তো এইগুলো কীভাবে হয় ইউটিউবে গিয়ে সার্চ দেবা, ট্রায়াঙ্গেল ওয়েভ অ্যানিমেশন লিখে সার্চ দেবা, অনেক মজার জিনিস পাবা। এটা একটু দেখবা বাসায় বসে, হ্যাঁ একটু দেখবা যে আসলে ওয়েভ বা তরঙ্গ জিনিসটা যে কত মজার এটা তোমরা বুঝতে পারবা তখন। হ্যাঁ, এই বিয়ের দাওয়াত কার খাওয়ার কথা? সাদিয়া আপু আপনি বিয়ের দাওয়াত খাওয়াবেন না, মানে বিয়ের দাওয়াত দিবেন না, বিয়ে শাদী করতেছেন গোপনে শুনতেছি, এগুলো তো কথা কানে আসে বাতাসে। আচ্ছা, তো দেখো এগুলো যদি এখন আমি যদি মনে করো যে কারেন্টের গ্রাফ মনে করি, এগুলো সব কিন্তু এসি কারেন্টের গ্রাফ, সবগুলো কিসের গ্রাফ? এসি কারেন্টের গ্রাফ। আবার এটা হচ্ছে তোমার ডিসি কারেন্টের গ্রাফ, এটা কার গ্রাফ? ডিসি কারেন্টের গ্রাফ। এটাও কিন্তু ডিসি কারেন্টের গ্রাফ, হ্যাঁ ত্রিভুজ। এই যে এইটা তোমার ডিসি কারেন্টের গ্রাফ, বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে এসি কারেন্টের গ্রাফ, এটা হচ্ছে ডিসি কারেন্টের গ্রাফ। আশা করি বুঝতে পারছো। সাদিয়াপু রক্স। আচ্ছা, তো আমরা এইটুকু বুঝলাম। এখন এই ডায়োডটা কি করে? ডায়োড হচ্ছে গিয়ে তোমার এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে। ডায়োড কি করে? এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে। আচ্ছা, তো এখন এই ডায়োডের থেকে তোমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস, কথাটা বুঝো, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, বা যাকে আমরা বাংলাতে বলবো সম্মুখ ঝোঁক। কি বলবো আমরা? সম্মুখ ঝোঁক বলবো। ফরওয়ার্ড বায়াসকে আমরা বাংলাতে কি বলবো? সম্মুখ ঝোঁক বলবো। এখন এই সম্মুখ ঝোঁক এই জিনিসটা কি বাচ্চারা একটু খেয়াল করো। আমরা একটা ডায়োড নিলাম, এই মনোযোগ সহকারে খেয়াল করো, শয়তানি বদমাইশি যা আছে সব বাদ দিয়ে মনোযোগ সহকারে খেয়াল করো। ক্লাস অলরেডি কয়েক ঘন্টা হয়ে গেছে, একটু দেখে লই। দেখা তো যায় না ক্লাস কয়েক ঘন্টা হয়েছে। যাই হোক, যে কয়েক ঘন্টাই হয়েছে, হয়তো অনেকের কোমর ব্যথা, মাথা ব্যথা, পাছায় ব্যথা, ঠিক আছে, হাতে ব্যথা,
অনেক কিছু ব্যথা হয়ে গেছে, বাট একটু মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, তো সম্মুখ ঝোঁক কি জিনিস? আমরা ডায়োড নিলাম, একটা হচ্ছে পিএন, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। ডায়োডটাকে আমরা কি করলাম, এখানে একটা রেজিস্টার আছে, দিলেও পারি না দিলেও পারি, তারপরও দিলাম, ভালো লাগছে তাই দিলাম রেজিস্টারটা। এইখানে তোমার হচ্ছে গিয়া ব্যাটারি যুক্ত করা আছে ডিসি সোর্সের সঙ্গে, ডিসি, এটা হচ্ছে ডিসি কারেন্ট। ওকে, এখন খেয়াল করো যে এই যে ব্যাটারির এই যে লম্বা প্রান্ত, এইটা কি পজিটিভ আর এটা কি নেগেটিভ সাইড। কারো কোনো কনফিউশন আছে? এখানে কারো কোনো কনফিউশন কিন্তু নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। তো পি ফর পি টাইপ মানে হচ্ছে পজিটিভ, কারণ পি টাইপে কী সৃষ্টি হয়, হোল সৃষ্টি হয়। পি টাইপে কী সৃষ্টি হয়, হোল সৃষ্টি হয়। তাহলে হোলগুলো আমি এভাবে দেখাইলাম, এই যে হোলগুলো আমি এভাবে দেখাইলাম, এই যে। আর এন মানে নেগেটিভ, এন মানে কি নেগেটিভ, তাহলে নেগেটিভে কী সৃষ্টি হয়, ইলেকট্রন, এই যে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, রাইট? আমরা কিন্তু একটু আগে এগুলো শিখে আসছি। আচ্ছা, তো দেখো আমরা পি টাইপটাকে আমরা কার সঙ্গে যুক্ত করলাম, ব্যাটারির পজিটিভকে যুক্ত করলাম, আর এন টাইপটাকে ব্যাটারির নেগেটিভ সাইডের সঙ্গে যুক্ত করলাম। তাহলে পি টাইপের সঙ্গে পজিটিভ প্রান্ত যুক্ত করলে, ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করলে এবং এন টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ সাইড যুক্ত করলে তখন যে কাহিনীটা হবে সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ ঝোঁক। ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ ঝোঁক, সম্মুখ মানে সামনের দিকে ঝোঁক। কিভাবে হয় দেখো, সিম্পল জিনিস চিন্তা করো, যে একদম সিম্পল জিনিস চিন্তা করো, একদম বেসিক ইলেকট্রিক্যাল জিনিস। দেখো, ধরো একটা তার আছে, এটা একটা তার, এই সাইডটাকে আমরা বললাম মাইনাস, এটাকে আমরা বললাম প্লাস। এই সাইডটাকে আমরা কি বললাম, মাইনাস, এই সাইডটাকে আমরা কি বললাম, প্লাস। তো নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে ওই সাইডে ইলেকট্রন বেশি আছে। কথাটা একটু মনোযোগ সহকারে বোঝো। নেগেটিভ মানে হচ্ছে ওই সাইডে কি বেশি, ইলেকট্রন বেশি, আর পজিটিভ মানে কি ওই সাইডে ইলেকট্রন কম, তাই না? ইলেকট্রন তুলনামূলক কম বিধায় তো এই সাইডটাকে আমরা পজিটিভ বলতেছি। প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম হচ্ছে বেশি থেকে কমের দিকে যাবে, রাইট? বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে বেশি থেকে যদি কমের দিকে যায়, তাহলে দেখো তো ইলেকট্রন নেগেটিভ থেকে কোন দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। ইলেকট্রন নেগেটিভ থেকে কোন দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। এই খেয়াল কর, যেগুলো কমেন্ট করে সময় নষ্ট করতেছে যেগুলো কিন্তু ধরে একদম পিটাবো, রাবিতে পরীক্ষা দিতে আসবি, পিটায় গাছের সঙ্গে বাইরে রাখবো কিন্তু। এবার খেয়াল করো যে আমরা একটা ব্যাটারি আঁকলাম। হ্যাঁ, ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখানে মনে করো রেজিস্টার আছে, এই যে রেজিস্টার। এখন দেখো তো এই যে সার্কিট হয়েছে, এই সার্কিটটাই কি হবে, ইলেকট্রন এই প্রান্ত থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে এই প্রান্তে আসবে, তাই না? এই প্রান্ত থেকে যাত্রা শুরু করে এইখানে আসবে। তার মানে ইলেকট্রন কি হবে, দেখো তো ইলেকট্রন এই নেগেটিভ থেকে আস্তে আস্তে কোন দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে একটা জিনিস চিন্তা করো, এইখানে ওই যে দেখো, এই যে এইখানে একটা ইলেকট্রন আছে, মনে করো সেই ইলেকট্রনটা যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে এই পর্যন্ত আসলো। এখন এখানে কি আসছে, একটা ইলেকট্রন আসছে। ইলেকট্রন কি নেগেটিভ না পজিটিভ? অবশ্যই নেগেটিভ। এইখানে কি আছে, ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আছে, তাই না? তাহলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কি করবে, আকর্ষণ না বিকর্ষণ? কথা বুঝো, আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ করবে। তার মানে আমরা বলতে পারি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ইলেকট্রনের সঙ্গে এন টাইপের কি হয়, এন টাইপের বিকর্ষণ। এই গেল একটা কথা, এই একটা সিদ্ধান্ত আমরা পাইলাম। আচ্ছা, তাহলে ইলেকট্রন যদি এই সাইড থেকে মুভ করে, তাহলে পজিটিভ চার্জটা কোন সাইড থেকে মুভ করবে, এই সাইড থেকে মুভ করবে। ইলেকট্রন এদিক থেকে মুভ করতেছে, পজিটিভটা কি হবে, এদিক থেকে মুভ করবে। তাহলে পজিটিভটা যদি এদিক থেকে মুভ করে, তখন এই পজিটিভের সঙ্গে এই যে হোলগুলো আছে, হোলগুলো কি পজিটিভ, তাহলে পজিটিভ চার্জের সঙ্গে হোলগুলোর কি ঘটবে, বিকর্ষণ ঘটবে। কারণ একটা জিনিস চিন্তা করো, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, তাই না? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যেমন ছেলে আর ছেলে যেমন বিয়ে হয় না, মেয়ে মেয়ে যেমন বিয়ে হয় না, ঠিক তেমনি প্লাস প্লাস কখনো যুক্ত হয় না, মাইনাস মাইনাস কখনো যুক্ত হয় না। কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? যেগুলো যেগুলো আমার দেলোয়ার কইছস ওগুলো বড় ভাইরে যাই জিগা, দেলোয়ার কিডা। হ্যাঁ, তো খেয়াল করো, এখন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে পজিটিভ
আর পি টাইপ মানে পজিটিভ চার্জ এবং পি টাইপ কী করতেছে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে আমরা বলতে পারি পজিটিভ বলতে হোল, তার মানে পজিটিভ চার্জ ও হোলের কি হবে, পজিটিভ চার্জ এবং হোলের বিকর্ষণ ঘটবে। এখন বিকর্ষণ যদি ঘটে দেখো এদিক থেকে আসতেছে পজিটিভ চার্জ, বিকর্ষণ ঘটলে নিশ্চয়ই এই যে হোলগুলো আছে এই হোলগুলো কোন দিকে যাবে, এদিকে যাবে। এইখান থেকে কে আসতেছে, ইলেকট্রন আসতেছে কোন দিক থেকে, এদিক থেকে। তাহলে এই যে মুক্ত ইলেকট্রন আছে এগুলোও কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে আলটিমেটলি দেখো ইলেকট্রনগুলো হোলের দিকে, হোলগুলো ইলেকট্রনের দিকে যাবে। তো অ্যাজ এ রেজাল্ট মাঝখানে এই যে লেয়ারটা থাকে এই লেয়ারটাকে আমরা কি বলি, ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর। তাহলে ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ার কথাটা বুঝো, ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ারের যে প্রস্থ সেই প্রস্থ কমে যাবে। প্রস্থ কি হয়ে যাবে, কমে যাবে। কথা বুঝতে পারছো? তো সাধারণত তোমার এই যে ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ারের ব্যাস থাকে 10⁻⁻6 থেকে 10⁻⁻8 মিটার পর্যন্ত থাকে। সাধারণত তোমার ডিপ্লেশন লেয়ারের ব্যাস কত থাকে, 10⁻6 থেকে 10⁻8 মিটারের মতো। তো ডিপ্লেশন লেয়ার কী হয়ে যাবে, কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট এই ডায়োডের ভিতর থেকে বিদ্যুতের ফ্লোটা কী হবে, বেশি হবে। তাহলে ফরওয়ার্ড বায়াসে বিদ্যুৎ ফ্লো বা কারেন্ট ফ্লো বেশি হয়। এগুলো কেন লিখতেছি, এগুলো এমসিকিউতে আসবে যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নিচের কোনটি সত্য বা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নিচের কোনটি ঘটে। কথা কি বুঝতে পারছো যে এগুলো কেন লিখতেছি? এই যে 4টা ঘটনা আমি লিখলাম শুধু শুধু তো লিখি নাই, কারণ এখান থেকে এমসিকিউ আসে সম্মুখ ঝোঁক বা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নিচের কোন ভৌত ঘটনাটি ঘটে থাকে। এগুলো সব ভৌত ঘটনা। বুঝতে পারছি? আচ্ছা ওকে, তো এই হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা কারেন্ট ফ্লোটা কী পাবো, বেশি পাবো। এই হয়ে গেল ফরওয়ার্ড বায়াস শেষ। এবার আমরা রিভার্স বায়াসটা পড়বো। রিভার্স বায়াস পড়লে এরপরে ট্রানজিস্টর পড়বো। ট্রানজিস্টর থেকে 2টা ম্যাথ দেখবো, এই অধ্যায়ের ক্লাস শেষ। তারপরে এই অধ্যায়ের উপরে আগামীকালকে পরীক্ষা। পরীক্ষা তো একটাও দিস না, সবগুলোর মাথা ফাটায় একদম চৌচির করে দেওয়া উচিত যেগুলো পরীক্ষা দেয় না। হ্যাঁ, কারেন্ট বেশি যাবে, ইয়েস। যখন তোমার ডিপ্লেশন লেয়ারের কমে যাবে, মানে পুরুত্ব কমে যাবে, তখন সেখান থেকে কারেন্ট ফ্লো বেশি হবে। ওকে, আচ্ছা এবার রিভার্স বায়াস খেয়াল করো। এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। রিভার্স বায়াসের ক্ষেত্রে হবে কি দেখো, জাস্ট উল্টা হবে। দেখো পজিটিভের সঙ্গে আমরা ব্যাটারির নেগেটিভ এবং নেগেটিভের সঙ্গে আমরা মানে এন টাইপের সঙ্গে আমরা ব্যাটারির পজিটিভ সাইডটাকে যুক্ত করব। তাহলে কি ঘটবে, রিভার্স বায়াস ঘটবে। কেন রিভার্স বায়াস ঘটবে দেখো তো, এইখানে আছে মাইনাস। মাইনাস মানে কি, এখানে ইলেকট্রন বেশি। তাহলে ইলেকট্রনের ফ্লোটা কেমন হবে, এদিক থেকে ইলেকট্রনটা এদিকে আসবে, তাই না? ইলেকট্রনটা এদিক থেকে এদিকে আসবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো। তাহলে যখন ইলেকট্রনটা এখানে যাবে, মানে এই যে দেখো মুক্ত ইলেকট্রনগুলো, এই যে ব্যাটারির যে ইলেকট্রনগুলো এখানে যাবে, তখন এই পি টাইপের ভিতর কি আছে, হোল আছে না? পি টাইপের ভিতর কি আছে, হোল আছে, রাইট? তাহলে এই হোলগুলো কি করবে, ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে। কারণ দেখো এইখানে ইলেকট্রন আসতেছে, এইখানে ইলেকট্রন এসে জমা হয়েছে। তাহলে পি টাইপের দিকে ইলেকট্রনগুলো কি করবে, মানে পি টাইপের যে হোলগুলো আছে সেই হোলগুলো কোন দিকে যাবে, ইলেকট্রনের দিকে যাবে। কারণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে কী করে, আকর্ষণ করে। এবার এখানে কি আছে, পজিটিভ আছে, তাহলে পজিটিভ চার্জটা কী হবে, এদিক থেকে ফ্লো করবে। আর এন টাইপ মানে কি, এখানে কি আছে, ইলেকট্রন আছে। তাহলে এইখানে যখন পজিটিভ চার্জ আসতেছে, খেয়াল করো, এইখানে যখন পজিটিভ চার্জ আসতেছে, এই পজিটিভ চার্জগুলোকে কে আকর্ষণ করবে, এন টাইপ মানে ইলেকট্রনগুলো আকর্ষণ করবে। তার মানে এই যে এন টাইপের যে মুক্ত ইলেকট্রন সেগুলো কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে দেখো তো পরস্পর কি হচ্ছে, বিপরীতমুখী হচ্ছে না? পরস্পর কি হচ্ছে, বিপরীতমুখী হচ্ছে। এই যে দুইটা দিক পরস্পর কেমন হয়ে যাচ্ছে, বিপরীতমুখী। এই জন্য এটাকে বলা হয় রিভার্স বায়াস বা বিপরীতমুখী ঝোঁক। এখন যখন রিভার্স বায়াস ঘটে তখন খেয়াল করো যে ব্যাটারির নেগেটিভের সঙ্গে আমাদের পি টাইপ যুক্ত করতে হবে, আর ব্যাটারির পজিটিভের সঙ্গে আমাদের কি যুক্ত করতে হবে, এন টাইপ যুক্ত করতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করো যে পি টাইপের হোলগুলো এদিকে যাচ্ছে, এন টাইপের হোলগুলো এদিকে যাচ্ছে। তাহলে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ারের প্রস্থ বা নিঃশেষিত স্তর, এটাকে আমরা কি বলি, নিঃশেষিত স্তর, এর প্রস্থ বৃদ্ধি পায়। এই তো
তোরা যে আমার স্টুডেন্ট, হ্যাঁ তোরা তো আমারে ভালোবাসিস, আমি তো তোদেরকে ভালোবাসি না। ও না, আমি তোদেরকে ভালোবাসি, তোরা আমারে ভালোবাসিস না, কথা হচ্ছে এইটা। কারণ তোরা যদি আমারে ভালোবাসতি তাহলে আমার এই যে ইউটিউব চ্যানেলে আমি যে কোর্সের কথা বলি, হ্যাঁ সেখানে যাই একটু তোরা পজিটিভ রিভিউ দিয়ে আসতে পারিস না? সবার স্টুডেন্ট যাই পজিটিভ রিভিউ দিয়ে আসে, খালি মাত্র আমার স্টুডেন্ট কেউ আজ পর্যন্ত একটা পজিটিভ রিভিউ দিল না। কেন, আমার প্রশ্নের মান কি খারাপ? প্রশ্নের মান তো যথেষ্ট স্ট্যান্ডার্ড, খালি একটু ইচ্ছা শক্তি দরকার, ইচ্ছা করে একটু ইচ্ছা শক্তি দরকার। যাই একটা পজিটিভ রিভিউ দিয়ে আসবি বাবা, একটা পজিটিভ রিভিউ দিয়ে আসবি। কোর্সের যে ভিডিওগুলো আছে এটা পজিটিভ দিয়ে আসবি যে না প্রশ্নের মান ভালো, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে দু একটা প্রশ্নে ভুল থাকে, এটাও বলে দিয়ে আসবি। সত্যি কথা বলতে তো দোষ নাই, আমি তো মিথ্যা তোরে বানাই কইতেছি না যে না ভাই দেলোয়ার ভাই আই লাভ ইউ, কিন্তু সরি ব্রো, আমি আসলে গে না, হ্যাঁ এই জন্য কোনো ছেলের আমি প্রেমের প্রস্তাব আসলে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। যদি কোনো মেয়ে হইতো তাহলে ব্যাপারটা একটু ভিন্ন হইতো, হ্যাঁ মেয়ে হলে বলতাম যে ঠিক আছে আই লাভ ইউ টু। আচ্ছা, তাহলে ডিপ্রেশন লেয়ারের প্রস্থ কখন বৃদ্ধি পায়? রিভার্স বায়াসের ক্ষেত্রে। এখন একটা জিনিস চিন্তা করো যে রিভার্স বায়াসের ক্ষেত্রে তোমার ডিপ্লেশন লেয়ারের এতটাই বৃদ্ধি পায় যে এর মাঝখান থেকে কোনো কারেন্ট ফ্লো হতে পারে না। ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পাওয়ার কারণে এর মাঝখান থেকে কোনো কারেন্ট ফ্লো হয় না। তাহলে আমরা মনে রাখবো যে রিভার্স বায়াসের ক্ষেত্রে ডায়োডের ভিতর থেকে কোনো প্রবাহ থাকে না, একেবারেই যে থাকে না এটা ভুল কথা, থাকে খুবই সামান্য প্রবাহ থাকে। যে প্রবাহটা থাকে সেটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার এককে। মাইক্রো মানে কি 10⁻⁶, তার মানে ধরো 10⁻�6 অ্যাম্পিয়ার প্রবাহ থাকবে, মানে খুবই সামান্য প্রবাহ থাকবে। এটাকে আসলে ধরা যায় না, এটাকে আসলে ধরা হয় না। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বারবার গ্রাফ করি কেন? গ্রাফ করি এই যে রিভার্স বায়াসের গ্রাফ আর হচ্ছে গিয়ে তোমার ফরওয়ার্ড বায়াসের গ্রাফ, এগুলো কাজে লাগবে। হ্যাঁ, রিভার্স বায়াসের গ্রাফ আর ফরওয়ার্ড বায়াসের গ্রাফ কাজে লাগবে। ওকে, খেয়াল করো, গ্রাফটা একটু বুঝাই। গ্রাফ থেকে প্রশ্ন হতেই পারে কোনো না কোনো এক শিফটে, রাবিতে কোনো একটা শিফটে একদম পুরো খেলে দিবে। কথা বুঝতে পারছো? মানে টাপ মানে এত টাফ করবে, আমার মানে দেখছি তো গত বছর এত টাফ করবে যে মনে করো পোলাপান হলে বসে মুতে দেয়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, মানে খুবই টাফ করে যে কোনো একটা শিফট, এটা জাহাঙ্গীরনগরেও এরকম হয়। তো খেয়াল করো, যদি এখান থেকে গ্রাফ থেকে আসে, খেয়াল করো যে আমরা একটা গ্রাফ আঁকবো। তো এই গ্রাফের তোমার হচ্ছে গিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে তোমার এই যে ওয়াই অক্ষে আছে তোমার আই আর এক্স অক্ষে আছে তোমার ভোল্টেজ ভি। এক্স অক্ষে আছে আই এবং ওয়াই অক্ষে আছে এক্স অক্ষে ভোল্টেজ এবং ওয়াই অক্ষে আই। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এরকম হবে। অর্থাৎ দেখো ভোল্টেজ বাড়তেছে কিন্তু বিদ্যুৎ বাড়তেছে না, কিন্তু একসময় হুট করে বিদ্যুৎ আকাশে উঠে যাবে। মানে ভোল্টেজ মনে করো যে এখানে তোমার হচ্ছে গিয়ে এটা তো 0 এটা হচ্ছে 1, এটা 2, এইটা মনে করো 3, যখন 4 ভোল্টেজ হয়ে গেল তখন দেখলাম যে বিদ্যুতের মান একদম আকাশে। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কী হবে? এরকম হবে গ্রাফটা। এবার খেয়াল করো রিভার্স বায়াসের ক্ষেত্রে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এখন এখান থেকে কোন টাইপের প্রশ্ন হতে পারে? এখান থেকে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি ফরওয়ার্ড বায়াসের গ্রাফ বা সম্মুখ ঝোঁকের গ্রাফ। কথা কি বুঝো নাই? ওকে, এবার রিভার্স বায়াসের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে দেখো। রিভার্স বায়াসের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? জাস্ট এরকম, এই যে এই বরাবর হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজ, এই বরাবর আমাদের বিদ্যুৎ, ঠিক আছে? এই বরাবর ভোল্টেজ, এই বরাবর আমাদের বিদ্যুৎ। তো আমাদের বিদ্যুতের মান নিচের দিকে গেলে কি হবে? বাড়বে। তাহলে বিদ্যুৎ বাড়তেছে কিন্তু ভোল্টেজ বাড়তেছে না। সরি, এই যে এই বরাবর গেলে কি হবে দেখো তো, এই বরাবর গেলে কি হবে? ভোল্টেজ বাড়বে। তাহলে ভোল্টেজ বাড়তেছে কিন্তু বিদ্যুতের ফ্লো কি হচ্ছে? বাড়তেছে না। কিন্তু এক সময় এমন একটা ভোল্টেজ দিলাম, মনে করো যে এটা হচ্ছে -1 ভোল্টেজ, এটা -2 ভোল্টেজ, এটা -3 ভোল্টেজ, -4 ভোল্ট, -3 না, ধরো এটা হচ্ছে -10 ভোল্টেজ আর এটা হচ্ছে মনে করো -50 ভোল্টেজ। মাইনাস প্লাস কোনো ম্যাটার না, ঠিক আছে? -50 ভোল্টেজ আর 50 ভোল্টেজ একই কথা, আপাতত এইটুকু জেনে রাখো। -50 ভোল্টেজ আর +50 ভোল্টেজ মানে একই কথা, এটা আপাতত জেনে রাখো। তো দেখো যে আমাদের ভোল্টেজ বাড়তেছে কিন্তু কারেন্ট ফ্লো বাড়তেছে না। কিন্তু হঠাৎ করে দেখা যাবে কি কারেন্ট ফ্লো খুব বেড়ে গেছে। খুব বেড়ে গেছে। তাহলে দেখো এই যে 50 ভোল্টেজে এসে কারেন্ট ফ্লো খুব বেড়ে গেছে। তো এই যে 50 ভোল্টেজ
এই 50 ভোল্টেজকে বলা হবে ব্রেক ডাউন ভোল্টেজ। কি হবে? ব্রেক ডাউন ভোল্টেজ, যেটাকে ভালোবেসে বলা হয় জেনার ভোল্টেজ। বিজ্ঞানী জেনার এমন এক ডায়োড আবিষ্কার করছে যে ডায়োডের একটা নির্দিষ্ট সীমার পরে সে মানে অবিরাম কারেন্ট ফলো করে। মানে জিনিসটা এরকম, দেখো রিভার্স বায়াস যখন হয়, কথাটা বুঝো কিন্তু, এই মনোযোগ সহকারে বুঝো কিন্তু। এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। এখন কোন বায়াসে আছে? এটা কি রিভার্স বায়াসে আছে না? বোঝার চেষ্টা করো, এটা কিন্তু রিভার্স বায়াস। এটা কি রিভার্স বায়াস। তো খেয়াল করো যে রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? ডিপ্লেশন লেয়ারটা কি হয়? বেড়ে যায়, ফলে বিদ্যুৎ প্রবাহ এখান থেকে কমে যায়। তো এই যে ব্যাটারিটা আছে, মনে করো এই ব্যাটারির ভোল্টেজ আমি আস্তে 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 বাড়াচ্ছি 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 বাড়াইতে বাড়াইতে, মানে যতই বাড়াই না কেন এর ভিতর থেকে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হবে না। কিন্তু বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম যে এই ডিপ্লেশন লেয়ার ভেঙে গেল। ডিপ্লেশন লেয়ার কি হয়ে গেল? ভেঙে গেল। তখন এর ভিতর থেকে আনলিমিটেড বিদ্যুৎ প্রবাহ শুরু হইলো। মানে আনলিমিটেড বলতে অনেক বেশি মাত্রায় বিদ্যুৎ প্রবাহ শুরু হইলো। তো যে ভোল্টেজে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে ভোল্টেজে ডিপ্লেশন লেয়ার নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, সেই ভোল্টেজটাকে আমরা কি বলবো? ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। তাহলে জেনার ভোল্টেজ কার থাকে? ডায়োডের নাকি ট্রানজিস্টরের? ডায়োডের থাকে। মনে থাকে জানো। ব্রেকডাউন ভোল্টেজ কখন পাওয়া যায়? রিভার্স বায়াসের ক্ষেত্রে পাওয়া যায়। রিভার্স বায়াসের ক্ষেত্রে পাওয়া যায়। বুঝাতে পারছি? হয়েছে, ব্রাজিল আর্জেন্টিনার অনেক লাফালাফি হয়েছে, এখন বাদ দাও, ঠিক আছে? তোমরা একটু সবাই ক্লাসের দিকে মনোযোগ দাও, সবাই একটু ক্লাসের দিকে মনোযোগ দাও। আচ্ছা, আদর্শ ডায়োডের বৈশিষ্ট্য। আদর্শ ডায়োডের বৈশিষ্ট্য থেকে এমসিকিউ হয়। আদর্শ ডায়োড কি জিনিস এটা একটু পড়াবো। আদর্শ ডায়োড কি জিনিস? আদর্শ ডায়োড, আইডিয়াল ডায়োড বা আদর্শ ডায়োড। আদর্শ ডায়োড হচ্ছে এমন একটা ডায়োড যে ডায়োডটা তোমার রিভার্স ফরওয়ার্ড বায়াসে থাকলে, ফরওয়ার্ড বায়াসে কি হয়? বিদ্যুৎ প্রবাহ হয় না? ফরওয়ার্ড বায়াসে থাকলে তোমার পরিবাহীর ন্যায় আচরণ করে। তাহলে যে সকল ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে পরিবাহীর ন্যায় আচরণ করে এবং রিভার্স বায়াসে থাকলে অন্তরকের ন্যায় আচরণ করে, তাদেরকে আমরা কি বলবো? আদর্শ ডায়োড বলবো। কথাটা মাথায় রেখো, হ্যাঁ, কথাটা মাথায় রেখো। যে সকল ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে পরিবাহীর ন্যায় মানে আচরণ করে এবং রিভার্স বায়াসে থাকলে অন্তরকের ন্যায় আচরণ করে, তাদেরকে আমরা বলবো কি? আদর্শ ডায়োড। ক্লিয়ার ব্যাপারটা? কারো কোনো কনফিউশন আছে? নূর আলম, দেখ মানুষের পিছনে লাগলে কি হয়। এই যে মানুষের পিছনে লাগে খালি কমেন্ট করছোস, আমি যে কত সুন্দর করে পড়াইলাম, এই যে জিনিসটা অবশ্যই সুন্দর করে পড়াইছি, মানো আর না মানো, মিস করলি, আমি কি আর করার। এই ক্লাস শেষ হবে, ক্লাস রেকর্ড আপলোড করবো রাত্রবেলা ঘুমানোর সময় দেখবি। ঘুমানোর সময় গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং না করে এগুলো দেখবি, দেখবি ভবিষ্যতে একটা সুন্দরী বউ পাবি। আর এখন যদি গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং করিস, গার্লফ্রেন্ড তো যাইবই, সঙ্গে মনে করে বউটাও যাইব। ওকে, তাহলে আদর্শ ডায়োড সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এবার গতীয় রোধ। গতীয় রোধ মানে গতীয় রোধ এটা একটা তোমার হচ্ছে প্যারামিটার। কিসের প্যারামিটার? ডায়োডের প্যারামিটার। গতীয় রোধ ডায়োডের প্যারামিটার। এখন এই গতীয় রোধ কী জিনিস এইটা তোমার জানা দরকার নাই। এটার সংজ্ঞাটাও জানা দরকার নাই, এটার কোনো কিছু বোঝারও দরকার নাই। জাস্ট সূত্র মনে রাখবা, গতীয় রোধের সূত্রটা মনে রাখবা যে আর ইকুয়াল টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই। ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই। হ্যাঁ, যদি প্রশ্ন আসে, যদি প্রশ্নে বলে যে গতীয় রোধ বের করো, গতীয় রোধ বের করো, তো তোমার প্রশ্নে কিন্তু হচ্ছে যে ডেল্টা ভি এর ভ্যালু এবং ডেল্টা আই এর ভ্যালু দেওয়াই থাকবে। প্রশ্নে এই দুটো দেওয়া থাকবে, জাস্ট তোমাকে কী করতে হবে? গতীয় রোধ বের করা লাগবে। এখন এই জিনিসটা মনে রাখা কিন্তু অনেক ইজি। আমরা সবাই জানি কি ভি ইকুয়াল টু আই আর না? আর ইকুয়াল টু কী হবে? ভি বাই আই। সিম্পল। এটা কার সূত্র? ওহমের সূত্র না? ওহমের সূত্র। তো ওহমের সূত্র থেকেই কিন্তু আমরা গতীয় রোধের সমীকরণটা পাই। কিন্তু যখনই প্রশ্নে বলবে যে উক্ত ডায়োডের গতীয় রোধ কত, একটা ডায়োডের গতীয় রোধ যখন প্রশ্নে চাইবে, তখন দেখা যাইবে যে
আমরা ভেবা চেকা খেয়ে গেছি, কারণ গতীয় রোধ জিনিসটা তো কখনো শুনি নাই। আল্লাহ, এটা কোথা থেকে আসলো? এর মনে হয় সূত্র নিশ্চয়ই অন্য অনেক কিছু। না, তোমার প্রশ্নে ভোল্টেজ দেওয়া থাকবে, কারেন্ট দেওয়া থাকবে, জাস্ট আর ইকুয়াল টু ভি বাই আই, এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে। হ্যাঁ, ওই যে এই চ্যাপ্টারে ম্যাথে আসতেছি বাবা। এই যে আমাদের ডায়োড শেষ হইলো, হ্যাঁ ডায়োড শেষ হলো। এখন এখান থেকে আরেকটা এমসিকিউ আছে, স্পেশালি ফর আর ইউ অ্যান্ড জে ইউ। আর ইউ এবং জে ইউর জন্য স্পেশাল একটা টপিক আছে এই গতীয় রোধ থেকে। দেখো, গতীয় রোধ থেকে একটা স্পেশাল টপিক আছে, সেটা হচ্ছে জার্মেনিয়ামের বিমুখী রোধ ও সম্মুখ রোধ, বিমুখী রোধ ও সম্মুখ রোধের অনুপাত কত? জার্মেনিয়ামের বিমুখী রোধ ও সম্মুখ রোধের অনুপাত কত? মনে রাখবা, বিমুখী রোধ এবং সম্মুখ রোধের অনুপাত জার্মেনিয়ামের ক্ষেত্রে 40,000:1, 40,000:1। আর সিলিকন 7 আপ, মনে আছে? সিলিকন 7 আপ। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। তো সিলিকনের বিমুখী রোধ ও সম্মুখ রোধের অনুপাত হচ্ছে তোমার 10,00,000:1, ঠিক আছে? 10,00,000:1। এই যে দেখো, এস ফর সিলিকন, এস ফর 7। তাহলে মনে রাখবে এখানে কয়টা সংখ্যা থাকবে? টোটাল 7টা সংখ্যা থাকবে। টোটাল কয়টা সংখ্যা থাকবে? 7টা সংখ্যা থাকবে, টোটাল 7টা। 1 2 3 4 5 6 7। আর ইস টু ওয়ান এটা সব জায়গায় আছে। ইস টু ওয়ান সব জায়গায় আসে। এই যে নূর আলম, এই যে তুমি এই যে দেলোয়ার বাহিনীর আসলেই আক্রমণের শিকার হবা। শুধুমাত্র আমি কিন্তু যে আর্জেন্টিনা সাপোর্টার তা কিন্তু না, তোমাদের যত ভাইয়া আছে, বোন আছে, মানে যারা আমরা পড়াচ্ছি সবাই আর্জেন্টিনা। তোমাদের ভাবি আর্জেন্টিনা, জোহা ভাই আর্জেন্টিনা, তারপর হচ্ছে গিয়া তোমাদের এই যে হিমেল ভাই ক্লাস নিল আগের দিন ফিজিক্স, সে আর্জেন্টিনা। তারপরে তোমাদের সাদিয়া আপু যে ক্লাস নেয় সেও আর্জেন্টিনা। মানে গোষ্ঠী শুদ্ধ সবাই আর্জেন্টিনা। মানে আমার এখানে যারা যুক্ত হয় তারা আগে থেকেই ফর্ম ফিল আপ করে আসে যে আর্জেন্টিনা আর ব্রাজিল। তো যখন বলে যে আর্জেন্টিনা তখন সে গ্রিন কার্ড পায়, আর যখন ব্রাজিল বলে তখন সে আর গ্রিন কার্ড পায় না, বুঝছো? তো আমি একা কিন্তু আর্জেন্টিনা না, আরও আর্জেন্টিনা সাপোর্টার আছে, সাবধানে থাকো, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা চলে যাব ট্রানজিস্টরে। আমাদের ট্রানজিস্টর হলেই হয়ে যায় সব কিছু। ও সরি, ট্রানজিস্টরে যাওয়ার আগে আমি বলি, ডায়োডটা বেসিক্যালি কী হিসাবে কাজ করে? ডায়োডটা বেসিক্যালি এই যে তোমার এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে। এসি কারেন্টকে কী করে? ডিসি কারেন্টে রূপান্তর করে। এখন এই জন্য আমরা কি ইউজ করি? ব্রিজ রেকটিফায়ার। এখান থেকে এমসিকিউ এসে গেছে, ব্রিজ রেকটিফায়ার। ওকে, তো এখন খেয়াল করো যে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? একটা ট্রানজিস্টর। ব্রিজ রেকটিফায়ার ইউজ করে একটা এসি কারেন্টকে যদি আমরা ডিসি কারেন্টে কনভার্ট করতে চাই, তখন আমাদের একটা ট্রানজিস্টর 4টা ডায়োড ইউজ করতে হবে। কয়টা ট্রানজিস্টর? একটা ট্রানজিস্টর, কয়টা ডায়োড? 4টা ডায়োড। তাহলে এমসিকিউতে আসতে পারে না যে ব্রিজ রেকটিফায়ারে কয়টি ডায়োড ব্যবহার করা হয়? এটা কি আসতে পারে না? ভাই জার্মানি আর্জেন্টিনারে 4টা গোল দিছে, আমি মানলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, মানলাম। জার্মানি কিন্তু আবার ব্রাজিলের 7টা দিছে। অতএব কার সম্পর্কে বলার আগে একটু ভাইবা চিন্তা বল ভাই। হ্যাঁ, আচ্ছা, একটা ট্রানজিস্টর আর 4টা ডায়োড। তো এটার চিত্রটা কেমন হয় একটু দেখাই। চিত্রটা এই যে, চিত্রটা কিছুটা এরকম। এরকমই চিত্রটা আর কি। এটা হচ্ছে ট্রানজিস্টর। হ্যাঁ, এটা হচ্ছে ট্রানজিস্টর।
এটা হচ্ছে ট্রানজিস্টর, আর এখানে 4টা ডায়োড আছে। আর আমরা আউটপুটটা পাবো, এই যে এখান থেকে আমরা আউটপুটটা পাবো। এই যে আমরা এখান থেকে আউটপুটটা পাবো। এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের একটা চিত্র। এইটা যদি কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, আরে না মন খারাপ করি নেই পাগল, আমি মজা করছি না তোদেরকে নিয়ে। আর জার্মানি আর্জেন্টিনা তো মজাই হবে, মজা হবে না পাগল ছেলে। আর তোরা আমার এই চিনলি, ভিতরে ভিতরে মন খারাপ করছি। দেখো তো এটা যখন মানে তোমরা যদি কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, ট্রিপলিতে পড়ো, তখন এই তোমরা হচ্ছে এই যে ব্রিজ রেকটিফায়ার নিয়ে পড়াশোনা করবা এবং এটার এক্সপেরিমেন্টও তোমাদের করতে হবে। তো এখন খেয়াল করো, আমরা এই ট্রানজিস্টরে কী দেবো, এসি কারেন্ট দেবো। ট্রানজিস্টরে কী দেবো, এসি কারেন্ট দেবো। আর এখান থেকে কী পাবো আমরা, এখানে আউটপুটে আমরা কী পাবো, ডিসি কারেন্ট। এখানে আউটপুটে আমরা কী পাবো, ডিসি কারেন্ট। হ্যাঁ আচ্ছা, এখন ধরো এসি কারেন্টে যে ফ্রিকোয়েন্সি থাকবে, ডিসি কারেন্টে গেলে সেই ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যাবে। কয়গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ধরো এসি কারেন্টে ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ, মানে বললো কি যে একটা আমরা ব্রিজ রেকটিফায়ার ইউজ করলাম, সেই ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে এসি মানে ইনপুট, এসি না বলে দিতে পারে, ইনপুটও বলে দিতে পারে। আর ইনপুটে অলওয়েজ এসি থাকবে। ইনপুট মানে হচ্ছে এসি, আউটপুট মানে হচ্ছে ডিসি ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে। ইনপুটে আমার কি আছে, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ আছে, তাহলে ডিসি কারেন্টের ক্ষেত্রে সেটা কত হয়ে যাবে, 2 × 50, দ্যাট মিনস 100 হার্টজ হয়ে যাবে। তাহলে যদি বলে যে ইনপুটে তোমার হচ্ছে কি 150 হার্টজ আছে, ইনপুটে 150 হার্টজ আছে, তাহলে আউটপুটে কত হবে বলো তো তোমরা। ইনপুটে 150 হার্টজ আছে, আউটপুটে কত হবে, তিনশো। সাবাস ফায়াজ, ভেরি গুড ভেরি গুড, সাবাস। খালি ফায়াজই মনে হয় ক্লাস করতেছে, আর তো সবাই হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে আছে। ওকে শোভা, ভেরি গুড। ওকে আচ্ছা, এরপরে আমরা ব্রিজ রেকটিফায়ার দেখে ফেললাম। তাহলে ব্রিজ রেকটিফায়ারে কয়টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এই ব্রিজ রেকটিফায়ারে কয়টা ট্রানজিস্টর ইউজ করা হয় বলো, আর কয়টা ডায়োড ইউজ করা হয় বলো। ব্রিজ রেকটিফায়ারে কয়টা ট্রানজিস্টর, কয়টা ডায়োড, আচ্ছা। এরপরে আমাদের চলে আসতেছি আমরা ট্রানজিস্টর বা ট্রায়োড। ট্রানজিস্টরকে ট্রায়োডও বলা হয়। ট্রায়োড মানে কি দেখো, 3টা যুক্ত হবে, একটা হচ্ছে তোমার পি এন পি, অর্থাৎ ট্রায়োড 2 প্রকার হয়, পিএনপি আবার এনপিএন। ঠিক আছে, পিএনপি আবার এনপিএন। এখন এখানে 3টা প্রান্ত থাকে। কয়টা প্রান্ত থাকে, একটা ট্রানজিস্টরে 3টা প্রান্ত থাকে। একটা হচ্ছে তোমার ইমিটর বা হচ্ছে গিয়ে তোমার নিঃসারক, একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর। এখন ইমিটর থেকে যে প্রবাহ যায় সেটাকে আমরা বলি আইই, বেস থেকে যে প্রবাহ যায় সেটাকে আমরা বলি আইবি, কালেক্টর থেকে যে প্রবাহ যায় সেটাকে আমরা বলি আইসি। এখন এদের মাঝখানে একটা সূত্র আছে, সূত্রটা কি দেখো, আইই ইকুয়াল আইবি প্লাস আইসি, আইই ইকুয়াল আইবি প্লাস আইসি, এটা হচ্ছে সূত্র। ওকে, তো এটা কীভাবে মনে রাখবা, ই মানে হচ্ছে 5, বি মানে হচ্ছে 2, আর সি মানে হচ্ছে 3। আমি এইভাবে মনে রাখতাম, ই হচ্ছে 5 নাম্বার লেটার, এজন্য 5, বি হচ্ছে 2 নাম্বার লেটার, এজন্য 2, সি হচ্ছে 3 নাম্বার লেটার, এজন্য 3। তাহলে উভয়ের যোগফল কি হবে, সমান হবে না, যেভাবে আমি মনে রাখতাম। হ্যাঁ আচ্ছা, যাই হোক দেখো, তো সূত্র এটা এমনিতেও সবার মাথায় থাকবে যে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এখন তোমাদের এইখান থেকে ম্যাথ আসবে, এখান থেকে ম্যাথ আসবে, আর এই ম্যাথগুলো না একদম বাচ্চাদের ম্যাথ, বাচ্চাদের ম্যাথ, এগুলো তোমরা এমনিতেই পারবা। আমি একটা ম্যাথ যদি করতে যাই, দেখি একটু করি। মনে করো বলে দেওয়া আছে যে তোমার বি মানে হচ্ছে বেস বা পিট, বেস বা পিট, পিট প্রবাহ বলে দেওয়া আছে তোমার 1 মিলি অ্যাম্পিয়ার, এবং তোমার নিঃসারক প্রবাহ, নিঃসারক মানে হচ্ছে এমিটার, নিঃসারক প্রবাহ বলে দেওয়া আছে মনে করো
100 মিলি অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে, কত 100 অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে। হ্যাঁ, নিঃসরণ প্রবাহ 100 অ্যাম্পিয়ার, যদি 100 অ্যাম্পিয়ার হয় না তাহলে আইসি বা সংগ্রাহকের প্রবাহ কত? সংগ্রাহক মানে কালেক্টর, এখানে প্রশ্নে বাংলা ইংলিশ দুটো মিক্স আপ থাকতে পারে, কালেক্টর, তাহলে সংগ্রাহকের প্রবাহ কত, আইসি কত? পারবা না বের করতে তোমরা? পারবা না বের করতে? জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করবা, এই সূত্র অ্যাপ্লাই করবা। এখন ট্রানজিস্টর কি হিসাবে ইউজ করা হয় তোমরা সবাই জানো। ট্রানজিস্টর বেসিক্যালি একটা কি হিসাবে কাজ করে? সুইচ। ট্রানজিস্টর বেসিক্যালি সুইচ হিসাবে কাজ করে, সুইচ। এবং 2 নম্বর হচ্ছে অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ার মানে কি? অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে বিবর্ধন। অর্থাৎ আমরা যে অনেকে দেখবা যে অ্যাম্প্লিফায়ার বানায়, মানে হচ্ছে গিয়া সোজা কথায় সাউন্ড বক্স বানায়। হ্যাঁ, তো অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে বিবর্ধন, অর্থাৎ ছোট একটা সিগন্যালকে সে বড় একটা সিগন্যালে পরিণত করবে, বড় একটা সিগন্যাল মানে অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন সিগন্যালে পরিণত করবে, অথবা ছোট বা অল্প পাওয়ারকে অনেক হাই পাওয়ার করবে। হ্যাঁ, তো ট্রানজিস্টর বেসিক্যালি অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয় এবং সুইচ হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা দেখো, এই যে যদি ট্রানজিস্টর না থাকতো না, ট্রানজিস্টর না থাকলে বর্তমানে যে আমরা কম্পিউটার দেখি না, মানে কম্পিউটার দেখি, এগুলো কিন্তু আমরা পাইতাম না, কারণ ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। আর আমাদের যে কম্পিউটার মানে কম্পিউটার যেটাকে আমরা বলি, কম্পিউটার বলতে বোঝায় যে প্রসেসর। তো এই প্রসেসরটা কি থাকে? প্রসেসরের ভিতরে আইসি থাকে। প্রসেসরের ভিতরে কি থাকে? আইসি থাকে। তো এই আইসি কীভাবে কাজ করে? অন অফ হয়ে কাজ করে। 0 মানে হচ্ছে অফ, আর 1 মানে হচ্ছে 1। 0 মানে হচ্ছে অফ, আর 1 মানে হচ্ছে সেটা অন অবস্থায় আছে। তো আইসি বেসিক্যালি 0 এবং অনের উপর ভিত্তি করে কাজ করে। 0 এবং অন তো তোমার বাইনারি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো বাইনারি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে আইসি কাজ করে, এবং এই আইসি হচ্ছে অন অফ হয়, এবং এর ভিতরে লক্ষ লক্ষ কোটি ট্রানজিস্টর থাকে, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টর থাকে। বুঝতে পারছো? যাই হোক, এগুলো হচ্ছে পরের কথা। এখন দেখো, তো যেহেতু এটা প্রভাবক, যেহেতু এটা বিবর্ধক হিসাবে কাজ করে, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমার প্রবাহ লাভ। এটাকে আমরা ইংরেজিতে বলি কারেন্ট গেইন। তাহলে বাংলায় এরকম লিখতে পারে যে কারেন্ট গেইন কত। তা প্রবাহ লাভ, এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। তাহলে বিটা ইকুয়াল টু মনে রাখবা আইসি বাই আইবি, অর্থাৎ কালেক্টরের প্রবাহ ডিভাইডেড বাই বেইজের প্রবাহ বা পিঠের প্রবাহ। আরেকটা হচ্ছে তোমার প্রবাহ গুণাঙ্ক, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, বা সংক্ষেপে আমরা এটাকে বলি বিবর্ধন গুণাঙ্ক, বা ইংরেজিতে বলা হয় অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। ইংরেজিতে এটাকে কি বলা হয়? অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তো এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা ইকুয়াল টু তোমার আইসি ডিভাইডেড বাই আইই। তো তোমার হচ্ছে কি জিনিসটা দেখো, এখান থেকে কোন ম্যাথ আসবে? কোন ম্যাথ আসবে? আইসি দেওয়া থাকবে, আইবি দেওয়া থাকবে, কি নির্ণয় করতে হবে? বিটা নির্ণয় করতে হবে। এগুলো তুমি মুখে মুখে হিসাব করতে পারবা। যেমন 1/1 100, এটা কি তুমি মুখে মুখে হিসাব করতে পারবা না? পারবা। তাহলে আইসি দেওয়া থাকবে, আইবি দেওয়া থাকবে, তোমাকে বিটা নির্ণয় করতে হবে, পারবা। আবার দেখো, তুমি যদি আইসি আর আইই জানো, মনে করো তোমার আইসি এবং আইই দেওয়া আছে, আইসি এবং আইই কী করা আছে? দেওয়া আছে, তাহলে কি তুমি আইবি নির্ণয় করতে পারবা না? পারবা। তাহলে দেখা যাবে কি প্রশ্নে তোমার এই যে আইসি এবং আইই দেওয়া আছে, চাইবে কারেন্ট গেইন কত। তাহলে তুমি এই আইবিটা বের করবা, বের করে তারপরে হচ্ছে বিটা বের করবা, পারবা, সিম্পলি পারবা। হ্যাঁ, তারপরে দেখো তোমার বিবর্ধন গুণাঙ্ক বা আলফা এটা চাইবে। তো দেখো আইসি ডিভাইডেড বাই কি? আইই, তাই না? আইসি ডিভাইডেড বাই কি? আইই। তাহলে তোমার মনে করো যে এরকম দেওয়া থাকবে, আইবি আর আইসি দেওয়া থাকবে, চাইবে কি তোমার কাছে বিবর্ধন গুণাঙ্ক চাইবে। তাহলে তুমি কি করবা? আইবি এবং আইসি যোগ করে আইটা বের করে নিবা। এই সিম্পল, ঠিক আছে? এই ম্যাথগুলো না আমি না করাইলেও তোমরা পারবা, না করাইলেও তোমরা পারবা। প্র্যাকটিস ইয়োর সেলফ। আর এই অধ্যায় থেকে তোমার ম্যাথ তো আসলে এই 3টে সূত্রের বাইরে আসবে না, এই 3টে সূত্রের বাইরে আসবে না। আরেকটা জিনিস আছে এই অধ্যায়ের, মানে এখান থেকে, সেটা হচ্ছে তোমার বিটা এবং আলফার সম্পর্ক। কথা বুঝতে পারছো? বিটা এবং আলফার সম্পর্ক আছে। তোমরা কি আসো? হ্যাঁ আসো। বিটা এবং আলফার সম্পর্ক আছে। তো বিটা এবং আলফার সম্পর্ক কি দেখো, বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই
1 মাইনাস আলফা। তো আমাদের এখানে মনে করো আলফা দেওয়া থাকবে, আমাদেরকে বিটা নির্ণয় করতে হবে। আলফা দেওয়া থাকবে, কি করতে হবে? বিটা নির্ণয় করতে হবে, অথবা বিটা দেওয়া থাকবে, আলফা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করব। আর বিটা মানে কি? বিটা মানে আমি বলছি যে কারেন্ট গেইন বা প্রবাহ লাভ। আর প্রবাহ বিবর্ধন গুণক মানে কি? আলফা। আলফা ইকুয়াল টু আইই ডিভাইডেড বাই আইসি ডিভাইডেড বাই আইই। সূত্র যেন মুখস্থ থাকে, সবচেয়ে সহজ সূত্র। ফিজিক্সের যত সূত্র আছে তার ভিতরে সবচেয়ে সহজ সূত্রগুলো হচ্ছে এই অধ্যায়ে, বুঝছো? আচ্ছা, এই তো এই আর একটা জিনিস, এটা একটু বেশি জেনে রাখো, মানে অতিরিক্ত জেনে রাখো, সেটা হচ্ছে তোমার ট্রায়োড কয় প্রকার? 2 প্রকার, তাই না? কি কি? পিএনপি অথবা এনপিএন। পিএনপি ট্রানজিস্টর অথবা এনপিএন ট্রানজিস্টর। খেয়াল করো তাহলে ট্রায়োডটাকে এভাবে প্রকাশ করা হয়। যেমন আমরা একটা সার্কিটের রোধটাকে এভাবে প্রকাশ করি, একটা রোধকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করি, তাই না? একটা ব্যাটারিকে আমরা এভাবে প্রকাশ করি, একটা ক্যাপাসিটরকে আমরা এভাবে প্রকাশ করি, তারপরে একটা ইন্ডাক্টরকে আমরা এভাবে প্রকাশ করি, তাই না? তো ঠিক তেমনি একটা ট্রায়োডকে সার্কিটের ভিতরে এভাবে প্রকাশ করা হয়। এখন ট্রায়োডটা যদি তোমার এনপিএন হয়, মানে ট্রানজিস্টর যদি এনপিএন হয়, তখন চিহ্নটা এরকম। এটা হচ্ছে আইই, এটা হচ্ছে আইবি, মনে রাখবো এইটা অলওয়েজ আইবি, আর এটা হচ্ছে আইসি। তো এনপিএন এর ক্ষেত্রে দিকটা কোন দিকে হবে? এই যে এরকম বাহিরের দিকে আসবে। আর পিএনপির ক্ষেত্রে আর ইউতে এখান থেকে এক্সপ্রেশন আসছে বিদায় আমি কিন্তু বলতেছি, আর ইউতে এখান থেকে কোশ্চেন আসছে বিদায় বলতেছি। পিএনপির ক্ষেত্রে দেখো এটা হচ্ছে তোমার আইই, আইবি, আইসি। দিকটা হবে ভিতরের দিকে। কথা বুঝতে পারছো? এই দিকটা হবে কোন দিকে? ভিতরের দিকে। বাস, চিত্র থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে নিচের কোনটি পিএনপি ট্রানজিস্টরের সংকেত? এরকম হতে পারে যে নিচের কোনটি পিএনপি ট্রানজিস্টরের সংকেত। তো তোমার এখানে চেঞ্জ করে দেবে, আর এই দিকে চেঞ্জ করে দেবে, এখানে চেঞ্জ করে দেবে। তো সোজা কথা মনে রাখবা, তুমি ট্রানজিস্টর সংকেতটা কীভাবে মনে রাখবা? দেখো, ট্রানজিস্টর মানেই হচ্ছে এরকম, যে একটা গোলের ভিতরে এরকম, হ্যাঁ। তো মনে রাখবা ইবিসি, এভাবে মনে রাখবা, হ্যাঁ, ইবিসি এভাবে মনে রাখতে হবে। আর দিকটা কোন দিকে? এনপিএন এর ক্ষেত্রে দিকটা কোন দিকে? এরকম বাহিরের দিকে। আর পিএনপির ক্ষেত্রে দিকটা এরকম ভিতরের দিকে। বুঝতে পারছি বাচ্চারা? বুঝতে পারছি? ওকে, তাহলে আজকের মতো এখানেই আর্জেন্টিনা এবং ব্রাজিলের যুদ্ধ খতম। কালকে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা, আর যে কয়টা পরীক্ষা হয় নাই সেই পরীক্ষাগুলো হবে, কোনো পরীক্ষা বাদ যাবে না। তোমরা তোমাদের প্রিপারেশন রাখো, যে কয়টা পরীক্ষা হয় না সে কয়টা পরীক্ষা হবে। যেমন আমি এই ক্লাস করার আগে, মানে ক্লাস শুরু করার আগে আমি কনিক্সের প্রশ্ন করতেছিলাম, কনিক্সের প্রশ্ন প্রায় শেষ হয়ে গেছিলো, তো কনিক্সের প্রশ্ন দিয়ে দিব। আর দয়া করে ভাই তোমরা একটু পরীক্ষাগুলো দিও, কিছু না কিছু হলেও শিখবা, পরীক্ষাগুলো দিও, বুঝছো? তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।